দেখো তোমাদের বেশ কয়েকভাবে প্রমাণ করা যায়, আমি দুইটাভাবে অন্তত অ্যাটলিস্ট দেখাই। মেইন দুইটা। শোনো শোনো, একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে। এই যে বৃত্তাকার পথটা দেখতেছো, এই বৃত্তাকার পথে একটা বস্তু ঘুরতেছে। কি ব্যাসার্ধ নিয়ে? আর ব্যাসার্ধ নিয়ে। এই ব্যাসার্ধের পরিমাণ হচ্ছে আর। এই আর ব্যাসার্ধ নিয়ে একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে। ওকে, তো বস্তুটা হচ্ছে আমার এটা হচ্ছে বস্তু। যদি বস্তুটা একবার ঘুরে আসে পুরো চক্র মারে, তাহলে কৌণিক সরণ কতটুকু হয়? স্যার 2π। সেক্ষেত্রে পরিধির উপর যেহেতু আর ব্যাসার্ধ নিয়ে ঘুরতেছে, তাহলে পরিধির উপর অতিক্রান্ত দূরত্ব কত হবে? স্যার 2πr। এই যে একবার ঘুরতে যে সময় লাগে তার নাম পর্যায়কাল টি। তাহলে এইখান থেকে দেখে আমি কি বুঝতে পারবো? এই যে তথ্যগুলো আমি লিখছি এখানে বড় হাতে টি লেখা, তাহলে তুমি কি বুঝবা এটা কয়বার ঘোরার জন্য? একবার। বস্তু একবার ঘুরলে, বস্তু একবার ঘুরলে, বস্তু একবার ঘুরলে আমরা এই যে এটার নাম হচ্ছে বস্তু, এম ভরের বস্তু, কোনো কিছু দিলাম না, খালি বস্তু লিখলাম। এটা হচ্ছে বস্তু। এই বস্তু যদি একবার ঘোরে তাহলে পরিধির উপর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 2πr, আর কৌণিক সরণ ঘটে 2π। তো কালকে আমি তোমাদের কি পড়াইছিলাম? কালকে আমি পড়াইছিলাম এই কৌণিক সরণকে সময় দিয়ে ভাগ দিলে কৌণিক বেগ পাওয়া যায়। তাহলে কৌণিক বেগ ওমেগা সমান সমান 2π ডিভাইডেড বাই টি। আরও কি পড়াইছিলাম? এই পরিধির উপর অতিক্রান্ত দূরত্বকে এই সময় দিয়ে ভাগ দিলে, এই দূরত্ব করতে যে সময় লাগছে সেই সময় দিয়ে ভাগ দিলে পরিধির উপর বেগের মান পাওয়া যায়। তাহলে বেগের মান ভি সমান সমান 2π আর ডিভাইডেড বাই টি। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তো 1 আর 2 থেকে কি পাচ্ছি? দেখো তো 2 থেকে কি পাই? 2 নম্বর সমীকরণ থেকে আমি পাই ভি সমান সমান, আমি এভাবে লিখতে পারি না 2πt আর ইন্টু এটি আর লিখতে পারি না। হ্যাঁ, 2π এবং আর আলাদা করে লিখলাম। তাহলে ভি ইকুয়াল 2π/t মানে কি? ওমেগা। তাহলে ওমেগা ইন্টু আমি কি লিখবো? আর। তাহলে এখান থেকে লিখবো ভি ইকুয়াল আর ওমেগা। দেখো তো কার জন্য এটা প্রমাণ করলাম? বৃত্তাকার পথে ঘূর্ণনশীল বস্তুর জন্য আমরা প্রমাণ করলাম কি? ভি ইকুয়াল আর ওমেগা। ভি ইকুয়াল আর ওমেগা, এটাই প্রমাণ। বৃত্তাকার পথে ঘূর্ণনশীল বস্তুর জন্য এটাই প্রমাণ। বিষয়টা বুঝতে পারছো? তাহলে এইটা হচ্ছে আমাদের প্রমাণ। দাঁড়াও, লেখা যাবি না, একদম লেখা যাবি না, একদম লেখা যাবে না। এবার একটু খেয়াল করে দেখি, এবার একটু খেয়াল করো। আমরা এটাকে ওই পাশে দিয়ে দিলাম এইটা। তাহলে এবার একটু খেয়াল করো, আমার বৃত্তাকার পথটা হচ্ছে এটা। বৃত্তাকার পথে বস্তু ঘুরবে, এটা হচ্ছে বৃত্তাকার পথ। এটা হলো ব্যাসার্ধ হতো আর। তো ব্যাসার্ধ হচ্ছে আর, কোনো সমস্যা নেই। একটু কিন্তু আমরা কিন্তু এই থটে পড়লে আমাদের খুব বেশি পারফেক্ট পড়াশোনা হবে না এই থটে পড়লে। কারণ এইটুকু দিয়ে যদি আমি ছেড়ে দিই, তুমি ভবিষ্যতে তুমি এখানে যে কনফিউশনে পড়বে সেটা হচ্ছে কি? প্রথম কনফিউশনে পড়বা এটা কোথায় আমি অ্যাপ্লাই করব, কীভাবে আমি অ্যাপ্লাই করব। বস্তু কি এইভাবে ধীরে 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 ঘোরার পরিমাণ বাড়ছে এটার পথে এই জন্য অ্যাপ্লাই করব, নাকি বস্তু সমানভাবে সমান সময় সমান দূরত্ব করছে এর জন্য অ্যাপ্লাই করব, বস্তু সমান সময় সমান দূরত্ব করছে এর জন্য অ্যাপ্লাই করব, নাকি বস্তু ধীরে ধীরে বস্তু স্থির ছিল, বস্তুখানা স্থির ছিল, যে বস্তুটা উড়ে গেল বস্তু, এই যে বস্তুটা স্থির ছিল, দেন সে ধীরে স্থির থেকে ধীরে ধীরে করে ঘোরার পরিমাণ বাড়ায় দিছে। তো কোন ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করব? যে বস্তু স্থির ছিল তারপর ধীরে ধীরে ঘোরার পরিমাণ বাড়াচ্ছে, নাকি বস্তু বেগে ঘুরতেছে বা সমকৌণিক বেগে ঘুরতেছে তার জন্য অ্যাপ্লাই করব? বিভিন্ন কথা তোমার মাথার মধ্যে আসতে পারে। তো দেখো আমি আরেকটা ভাবে তোমাকে এই প্রমাণটা করাই, তখন তোমার এটা ইজি লাগে নাকি ওই কোশ্চেনগুলো আবার তোমার মনের মধ্যে থেকে যায়? দেখি একটু। এই যে বস্তুটা ঘুরতেছে, একটা বস্তু, সেই বস্তুটা এটা হচ্ছে সেই বস্তু। তো সেই বস্তুটা একটা বস্তু আমি এরপর নিচ্ছি, এই যে সেই বস্তু, এই বস্তুটা সে কীভাবে ঘুরতে পারে? এইভাবে ধীরে ধীরে ঘোরার পরিমাণে এভাবে বাড়াতে পারে। আবার এই বস্তুটা বিভিন্ন একটা পজিশন থেকে, একটা অবস্থান থেকে সেভাবে ধীরে 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 ঘোরার পরিমাণ একটা নির্দিষ্ট প্যাটার্ন অনুযায়ী ঘুরতে পারে, বাড়েও না কমেও না, এটা করতে পারে। তো আমি ধরলাম কোনো একটা মুহূর্তে বস্তুটা এখানে আছে। আচ্ছা, কোনো একটা মোমেন্টে বস্তুটা কোথায় আছে? এখানে আছে। এইবার কোনো একটা মোমেন্টে বস্তুটা এখানে আছে। এইবার এখান থেকে বস্তুটা অল্প একটু দূরে যাবি,
অল্প একটু দূরে যাবে। আমি আমি আরও কাছে নিলে আরও বেটার হতো, কিন্তু অত্যাধিক দুঃখের বিষয় আমি যদি আরও এখানে কাছে নিতাম তাহলে আমার জন্য আরও ভালো হতো। যেমন আমি তোকে বোঝাচ্ছি, এইরকম হবে বিষয়টা, এখান থেকে একেবারে কাছাকাছি, এটা এই কাছাকাছি, আরও কাছে। তো এইভাবে যদি তোমাকে বোঝাই তাহলে তো তোমার সমস্যা। তখন আমি কি করেছি, একটু দূরে নিয়ে যাচ্ছি যাতে তোমার বুঝতে কোনো, আমারও লিখতে সুবিধা হয়, তোমারও যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে বস্তুটা কোথায় থেকে কোথায় গেছে, এখান থেকে গেছে এখানে, তাহলে বস্তুটা এখান থেকে গেছে এখানে, বস্তুটা এখান থেকে গেছে এখানে। যদি এখান থেকে এখানে যাই, পরিধির উপর অতিক্রান্ত দূরত্ব, এইটা মানে কি, এটা মানে পরিধির উপর অতিক্রান্ত দূরত্ব অত্যন্ত ক্ষুদ্র, যার নাম ডিএস। আর এই ক্ষুদ্র দূরত্ব যখন ডিএস অতিক্রম করছে ক্ষুদ্র দূরত্ব, তখন এই কোণের মান হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র, তার নাম হচ্ছে নট থিটা, এর নাম হচ্ছে ডি থিটা। তাহলে কোন বরাবর যে কৌণিক সরণ ঘটছে তার নাম হচ্ছে ডি থিটা, আর পরিধির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডিএস। যে সময় ডি থিটা হয়েছে ওই সময়ে ডিএস হয়েছে। এই যে ডিএস বা ডি থিটা, কৌণিক সরণ ডিএস, পরিধির উপর রৈখিক সরণ, কৌণিক সরণ ডি থিটা, পরিধির উপর রৈখিক সরণ ডিএস ঘটিতে ধরলাম সময় লাগছে আমার ডিটি। তাহলে এই ডিএসকে ডিটি দিয়ে ভাগ দিলে আমি কি পাবো, পরিধির উপরকার বেগ। আর এই ডিটিটাকে ডিটি দিয়ে ভাগ দিলে আমি কি পাবো, কৌণিক বেগ। কি কৌণিক বেগ? তাৎক্ষণিক কৌণিক বেগ। কি বেগ? কৌণিক বেগ, তাৎক্ষণিক। তাহলে আমি এখানে কৌণিক বেগ, কেন কৌণিক বেগ পাবো স্যার? কারণ তুমি ছোটবেলা থেকে শিখছো। কি শিখছি ছোটবেলা থেকে স্যার? ছোটবেলা থেকে তুমি শিখছো, ছোটবেলা থেকে তুমি শিখছো, দেখো ডিটি সময়ে কৌণিক সরণ কতটুকু হলো, ডিটিটা একক সময়ে কৌণিক সরণ কতটুকু হবে, ডি থিটা ডিভাইড বাই ডিটি, এটা হচ্ছে কৌণিক সরণের হার। তাহলে এখান থেকে যে ওমেগা পাবো সে ওমেগা ইনস্ট্যান্ট, ইনস্ট্যান্ট এটা কত, ডি থিটা বাই ডিটি, ইনস্ট্যান্ট, তাৎক্ষণিক। আবার আমি যদি দেখি ডিটি সময়ে পরিধির উপর অতিক্রান্ত দূরত্ব এই যে একটুকু, তবে ডিএস, তাহলে আমি বলতে পারি না ডিটি সময়ে পরিধির উপর অতিক্রান্ত দূরত্ব ডিএস, একক সময়ে পরিধির উপর অতিক্রান্ত দূরত্ব ডিএস বাই ডিটি। এইটাকে আমরা কি বলবো, ভি ইনস্ট্যান্ট। সেই ইনস্ট্যান্ট ভেলোসিটি কেমন হতে পারে স্যার? ইনস্ট্যান্ট ভেলোসিটি হতে পারে আমার বস্তু যেভাবেই ঘুরুক না কেন, এভাবে যদি ঘরে 0, 5, 10, 15, 20, তাহলে আমি যদি এখানে বেগের মান ইনস্ট্যান্ট ভেলোসিটি বার করি তাহলে এখানে পাবো কত, 10। এখানে ইনস্ট্যান্ট ভেলোসিটি বের করলে পাবো কত, 15। এখানে পাবো কত, 20। তার এখানে বাড়ছে। আর যদি সমানভাবে ঘোরে, সমানভাবে ঘুরতেছে, তাহলে এখানে পার্থক্য কি হবে, এখানকার ডিএস বাই ডিটি রেশিও যা হবে, এখানকার যেহেতু সমান প্যাটার্নে ঘুরতেছে, বাড়েও না কমেও না, তখন দেখা যাবে এখান থেকে ডিএস বাই ডিটি যদি আমি ওই একই সময় কনসিডার করি, ওখানে যে সময় কনসিডার করছি ওখানে ডিটি সময় ক্ষুদ্র সময়, সেই ক্ষুদ্র সময় ধরো 0.01 সেকেন্ড, তাহলে এখানেও সময় কত কনসিডার করছি, এখানেও ডিটি সরণ ঘটছে, সরি ডিটিটা কৌণিক সরণ ঘটছে, আর এই যে পরিধির ওপর রৈখিক সরণ ঘটছে সেটা ডিএস, আর সময়টা লাগছে কত তাতে আমাদের ডিটি, ওই ডিটি এই ডিটি একই, ওই ডিটি 0.01, এই ডিটি 0.01। এখানে আমি যদি ডিএস বাই ডিটি বের করি এখানকার, তাহলে আমি দেখতে পাবো যে যদি বস্তু সেম প্যাটার্নে ঘোরে তাহলে আমি দেখতে পাবো যে এই জায়গা তো ডিএস বাই ডিটির মান যা, এই জায়গা তো ডিএস বাই ডিটির মান তাই। তার মানে সব জায়গাতেই আমার তাৎক্ষণিক বেগের মান যা, ওই আমার সমবেগ যে রেখে বা সমদূরত্ব যে রেখে বলবো সেটার মানও তাই। কিন্তু যদি এমন হয় যে বস্তু, তার মানে আমার এখানকার ডিটি বাই ডিএস বাই ডিটি রেশিও যা, এখানকার ডিএস বাই ডিটি রেশিও বেশি। কারণ এখানকার যে 0.01 সেকেন্ডের মধ্যে এখানে যে কৌণিক সরণ, তারপরে পরিধির উপর অতিক্রান্ত দূরত্ব যা হবে, এখানকার ওই ডিটি ওই একই সময়ের মধ্যে এখানে হবে বেশি, কারণ বস্তু যে জোরে ঘুরতেছে, জোরে ঘুরতেছে, বেশি হবে। তার মানে এখানকার ডিএস বাই ডিটি রেশিও তাহলে যদি বেশি হয়, ডিএস বাই ডিটি রেশিও যদি বেশি হয়, এটার নাম ভি, তাহলে এর তুলনায় এখানকার ভি বাড়বে। কি হবে? বাড়বে, বাড়বে, এখানকার তুলনায় এখানকার ভি বাড়বে। এবার একটু খেয়াল করে দেখি, শুরুটা আমার এটা দিয়ে, শেষটা আমার এটা দিয়ে হবে কি সেটা, তা বস্তু কেড়ে ঘুরতেছে। তো চলো একটু একটা জিনিস দেখে আসি, কি জিনিস, তা বলো তো দেখি, তোমরা যদি বলতে চাও বলো তো দেখি। আমরা আমরা কালকে কি প্রমাণ একটা করছিলাম, দেখো তো মনে পড়ে কিনা, এস ইকুয়াল আর থিটা করছিলাম প্রমাণ কালকে, বৃত্তচাপ এস ইকুয়াল আর থিটা প্রমাণ করছিলাম কালকে। এবার যদি দুই পাশে আমরা ডিফারেন্সিয়েট করি, ডি বাই ডিটি, এসকে ডিফারেন্সিয়েট ডি বাই ডিটি, আর থিটাকে ডিফারেন্সিয়েট, তাহলে কালকে তো আমরা এই সমীকরণ দেখছিলাম, সেখান থেকে দুই পাশে ডিটি দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করে ফেলবো, আর এটাকে কত বলবো, থিটা,
আচ্ছা, বস্তু যখন এইভাবে ঘুরতে থাকে তার ব্যাসার্ধের মান, আমি আবার বলছি, বস্তু যখন এভাবে ঘুরতে থাকে তার ব্যাসার্ধের মান কনস্ট্যান্ট, তাহলে এই ব্যাসার্ধটাকে আমি বাইর করে নিতে পারি। যদি ব্যাসার্ধটাকে বাইর করে নিই তাহলে ds বাই ডিটি সমান সমান আরটাকে বাইর করে নিলে ডি থিটা বাই ডিটি লিখতে পারি কি পারি না? হোয়াট ইজ দিস বেগ ভি, হোয়াট ইজ আর, হোয়াট ইজ দিস ওমেগা। এটা সমকৌণিক বেগ হলেও হবে, আবার অসমকৌণিক বেগ হলেও এই সূত্র ফলানো যাবে। তার মানে এই সূত্রটা কার জন্য প্রযোজ্য? বস্তু সমকৌণিক বেগ ঘুরলে নাকি সমকৌণিক প্লাস অসমকৌণিক? দুটার ক্ষেত্রে বাবা। অসমকৌণিক বেগে ঘুরলে আমি কি এখানকার ডিএস বাই ডিটি পাবো না আমি? হ্যাঁ, সেক্ষেত্রে ডিএস বাই ডিটির মান বাড়ছে, এখানে ডিএস বাই ডিটির মান বাড়ছে, কিন্তু অসমকৌণিক বেগে হলে কি আমি পাবো না এগুলো? অবশ্যই পাবো। অসমকৌণিক বেগে যদি ঘোরে তাহলে আমি কি এই তথ্যগুলো আমি ডিএস বাই ডিটি আমার সব জায়গাতে আছে না এখানকার? তাহলে ডিএস বাই ডিটি সব জায়গাতে আছে, যেখানে ডিএস বাই ডিটি আছে ওখানে তো আছে ডিটিটা বাই ডিটি। কারণ এই ডিএস অতিক্রম করতে, এই ডিএস সরল পরিধির উপর এই ডিএস দূরত্ব অতিক্রম করার সাথে সাথে আমার ওইখানে কৌণিক সরণ করছে ডিটিটা, আর এই ডিএস যে সময় ডিটি টাইম ওই ডিএস কৌণিক সরণ করতে যে সময় লাগছে সেটা ডিটি, তারপর ওই পরিধির উপর ওই যে কৌণিক সরণ করতে যে সময় লাগছে তার নামও ডিটি। তাহলে এলে তো সব, তাহলে এটা হচ্ছে যে কোনো একটা জায়গাতে, এখানকার যে কোনো একটা জায়গার ঘটনা, সেই জায়গাতে বস্তুর ইনকে করে ঘুরলেও যে কোনো জায়গাতে বের করতে পারবো, আবার যদি নির্দিষ্ট প্যাটার্ন করে ঘুরে তাও যে কোনো জায়গাতে বের করতে পারবো। ভি ইকুয়াল আর ওমেগা। এবার তার মানে এখান থেকেও বললাম, এখান থেকেও বললাম, তার মানে আমি এখন সামারি লিখবো এই সূত্র যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য, যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য। কোন ক্ষেত্রে বুঝালাম বুঝছো তো? সমকৌণিক বেগ প্লাস অসমকৌণিক বেগ, যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য, যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য, এই সূত্র যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য। বিষয়টা কি বোঝা গেছে? বুঝতে পারছো? বলো, বিষয়টা কি বুঝতে পারছো? এই সূত্র যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য, যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য, এই সূত্রটা যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য, এই সূত্র যে কোনো ক্ষেত্রে ফেলানো যাবে। এবার এনা টাফ, আমি এটা ভেক্টর রূপ দেখতে চাই, এইটা তো এটা ভেক্টর রূপ দেখতে চাইলে শুরুতেই আমি একটা জিনিস নাকচ করবো। দেখো তো তোমরা কি শিখছিলে? দুটি ভেক্টরকে ডট গুণ করলে ফলাফল কি হয়? স্কেলার। তাহলে আমি কি এটাকে ভেক্টর বানাতে চাচ্ছি। আর কি বলো? বেগ কি? ভেক্টর। ওমেগা কি? ওমেগা কি রাশি? ওমেগা হচ্ছে কৌণিক বেগ, ওরাও তাহলে ভেক্টর। আর কি? আর কিন্তু স্কেলার না, আর কিন্তু ভেক্টর। তাহলে আর কি? ভেক্টর। কারণ দূরত্ব তো, ব্যাসার্ধ তো, ব্যাসার্ধ হচ্ছে এটার নাম কি? ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর। তাহলে ব্যাসার্ধ ভেক্টর কীভাবে পাওয়া যায়? এবার কাহিনী দেখো। একটা বস্তু যখন আমি ঘুরাতে থাকবো, তাহলে বস্তু যখন এদিকে তাকাও, এই যে এটা হলো ব্যাসার্ধের ডিরেকশন। বস্তু যখন এখানে থাকবে, তখন ব্যাসার্ধের ডিরেকশন এটা, বস্তু যখন এখানে থাকবে তখন ব্যাসার্ধের ডিরেকশন এটা। তখন দেখো তো ব্যাসার্ধের ডিরেকশন বারবার কি হচ্ছে? দেখো তো ভাই, দেখো তো চেঞ্জ হচ্ছে না? তাহলে ব্যাসার্ধ কি রাশি? ভেক্টর রাশি। এর একটা দিক আছে। তবে এখানে ব্যাসার্ধের কি কনসিডার করা হয়েছিল? মান কনসিডার করে আর কে বার করে নিয়েছিলাম, কিন্তু ব্যাসার্ধ কি রাশি? ভেক্টর রাশি। তাহলে এবার আমি তাহলে কি লিখতে পারবো? ভি ভেক্টর সমান সমান আর ভেক্টর ডট ওমেগা ভেক্টর কি লিখতে পারবো? অ্যান্সার হচ্ছে না। কে? কারণ দুটো ভেক্টরকে ডট গুণ করলে স্কেলার হওয়ার কথা, এটা তো ভেক্টর, তাহলে এটা আমি লিখতে পারবো না। তবে অপশনে দিতে পারে কনফিউজ করার জন্য, হবে না এটা। তাহলে স্যার দেখি এটা হয় কিনা। ভি ভেক্টর ইকুয়াল আর ভেক্টর ক্রস ওমেগা ভেক্টর। কিন্তু এটা তুমি নিশ্চিত হলে কেমনি? এটা তো এরকম করে লেখা যায়, ভি ভেক্টর সমান সমান ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর, এভাবে তো লেখা যায়। তাহলে এর মধ্যে যে দুটো ভেক্টরকে ক্রস গুণ করলে ফলাফল কি? ভেক্টর। এটাও দুটো ভেক্টরকে ক্রস গুণ করছে, ফলাফল ভেক্টর। এটাও দুটো ভেক্টর ক্রস গুণ করছে, ফলাফল ভেক্টর। তাহলে দুটোই কি হবে? অ্যান্সার হচ্ছে না, যে কোনো একটা হবে। তাহলে স্যার কেমনি কি হবে? কেমনি বুঝবো কেমনি কি হবে? এটা যদি তোমার বুঝতে হয় তাহলে তোমার চলে যেতে হবে একটা জায়গাতে যার নাম ভেক্টরের ডিরেকশন। একটা বস্তু যদি এখান থেকে এখানে যায় তাহলে ডিএস এর ডিরেকশন কোন দিকে? ডিএস এর ডিরেকশন কোন দিকে? এখান থেকে এখানে গেছে, তাহলে এটার নাম ডিএস। সেই ডিএস এর ডিরেকশন কোন দিকে? এটা ইনিশিয়াল, ওটা কি ফাইনাল? এটা হচ্ছে ডিএস এর ডিরেকশন। বুঝছো? মানছো? এখান থেকে এখানে গেছে, এটাই ডিএস। এখান থেকে এখানে যেতে যে সময় লাগছে তার নাম ডিটি। এই ডিএস কে ডিটি দিয়ে ভাগ দিলে
আমি পাবো বেগ, সেই বেগের ডিরেকশন ওইদিকে। কারণ বেগের ডিরেকশন কেন কারণ ডিএস বাই ডিটি ডিরেকশন যা, এই ডিএস বাই ডিটি থেকে পাইছি আমি বেগ, এটা থেকে পাইছি বেগ, এটা মা, এটা ছেলে, এটা মা, এটা ছেলে। তো মা যে জাতির ছেলে কি সে অন্য জাতির হবি নাকি? একই জাতির হবি না? তাহলে এর ডিরেকশন যা, এর ডিরেকশন তাই। ও স্যার বলো, একটা বস্তু যদি এখান থেকে এখানে যায় স্যার, তাহলে ডিএস এর ডিরেকশন হবে এইটা, ওটা ডিএস এর ডিরেকশন। তাহলে আরে ভাই ইনিশিয়াল মানে ফাইনাল, ইনিশিয়াল মানে ফাইনাল, সেটা ডিএস এর ডিরেকশন, সেটা ডিএস এর ডিরেকশন। ইনিশিয়াল মানে ফাইনাল, ডিএস এর ডিরেকশন। তাহলে এটা ডিএস এর ডিরেকশন। এখান থেকে এখানে যাতে সময় লাগছে ডিটি, এই ডিএসকে ডিটি দিয়ে ভাগ দিলে ডিএসকে ডিটি আমি পাবো বেগ। তাহলে বেগের ডিরেকশন কোন দিকে হবে স্যার? বেগের ডিরেকশন হবে ওই দিকে। যদি তাই হয় তাহলে আবার আগের গ্রাফে আসলাম, বডি বস্তু চলে গেছিল এখান থেকে এখানে, তাহলে ডিএস এর ডিরেকশন এইটা, তার মানে বেগের ডিরেকশনও ওইটাই। বস্তু যখন এখান থেকে এখানে গিয়েছিল তখন এটা হলো ডিএস এর ডিরেকশন, এটা ডিএস এর ডিরেকশন, আবার ওটাই হলো বেগের ডিরেকশন। তাহলে কার ডিরেকশন? বেগের ডিরেকশন। এলে কার ডিরেকশন? বেগের ডিরেকশন। তাহলে বস্তু যখন এখানে ঘুরতে থাকে তাহলে প্রত্যেকটা মুহূর্তে বেগের ডিরেকশন চেঞ্জ হয়, প্রত্যেকটা মুহূর্তে বেগের ডিরেকশন চেঞ্জ হয়। হ্যাঁ, বস্তু যখন এখানে আছে তখন বেগের ডিরেকশন তোমার দিকে, বস্তু মেয়েদের দিকে, বস্তু এখানে আছে বেগের ডিরেকশন ছেলেদের দিকে, বস্তু এখানে আসে বেগের ডিরেকশন দেয়ালের দিকে, বস্তু তাহলে প্রত্যেকটা মুহূর্তে বেগের ডিরেকশন কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। এই যে প্রত্যেকটা মুহূর্তে বেগের ডিরেকশন চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে বেগের ডিরেকশন চেঞ্জ হচ্ছে। তো এই যে তোমাকে আমি বললাম প্রত্যেকটা মুহূর্তে বেগের ডিরেকশন চেঞ্জ হচ্ছে, এখন স্যার আমি কেমনি কী করবো? এবার একটু মনোযোগ দিবা। এই যে চাকাখানা দেখতে পাচ্ছ, আমি তোমাদের সাথে কি কথা বলেছিলাম যে চাকা যদি এইভাবে ঘোরে তাহলে ডান হাতের 4 ফিঙ্গার কল করে এই চাকার 5টা জিনিস বের করা যায়। 1 কৌণিক সরণ, 2 কৌণিক বেগ, 3 কৌণিক ত্বরণ, 4 কৌণিক ভরবেগ, 5 টর্ক। তাহলে বস্তু এরকম করে ঘুরলে এই 5টা জিনিসের ডিরেকশন এরকম হবে নিচের দিকে। বস্তু এইভাবে ঘুরলে 4 ফিঙ্গার কল করো, ডান হাতের 4 ফিঙ্গার মানে 4 আঙ্গুল, ডান হাতের 4 আঙ্গুল, এই যে 4 আঙ্গুল কল করো কল করো কল করো। দেখো 4 আঙ্গুল কোন দিকে দৌড়াচ্ছে? ওই দিকে। তখন থামটা নির্দেশ করবে, এই যে থামটা এটা নির্দেশ করবে আমাদের ওই 5টা ডিরেকশন। তাহলে এই বস্তু কীভাবে ঘুরতেছে দেখো, বস্তু কীভাবে ঘুরতেছে তুমি কি খুঁজে পাইছো? বস্তু কীভাবে ঘুরতেছে তুমি কি খুঁজে পাইছো? দেখে তুমি বুঝতে পারছো না? আমি বলতেছি এখান থেকে এখানে আসতেছে, বেগের ডিরেকশন দেখেও তো তোমার বোঝা উচিত বস্তু কীভাবে ঘুরতেছে। বস্তু এই দিক থেকে এই দিক থেকে এই দিকে ঘুরতেছে, মেনেছো? গুড। এবার তাহলে বস্তু ঘুরতেছে কীভাবে একটু খেয়াল করো। চাকা বস্তু ঘুরতেছে কীভাবে স্যার? এইভাবে। দেখো ম্যাচিং হয় কি না? কে করে ঘুরতেছে দেখো তো, ম্যাচিং হয়েছে? হ্যাঁ স্যার ম্যাচিং হয়েছে স্যার। তাহলে এটা যদি ম্যাচিং হয় তাহলে দেখো তো কোন বেগের ডিরেকশন কী হয়, কোন বেগের ডিরেকশন বস্তু এভাবে ঘুরতেছে, তাহলে কোন বেগের ডিরেকশন তোমাদের দিকে। তাহলে কোন বেগের ডিরেকশন কি? এই বস্তুর কোন বেগের ডিরেকশন কি? তোমাদের দিকে। কোন বেগের ডিরেকশন কি? তোমাদের দিকে। আমরা এটা দেখতেছি, আমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এই দুটার মধ্যে কোন সূত্র রাইট, কোন সূত্র রং। তাহলে বেগের ডিরেকশন কোন দিকে বাবা? তোমাদের দিকে। এইবার ভেক্টর যদি কারো সমস্যা থাকে সে তাহলে আমার আর এক বিপদ হয়ে যাবে। ভেক্টর আগে দেখে আসি। দেখো খেয়াল করো, কোন এটা হচ্ছে এ ভেক্টর, এটা হলো এ ভেক্টর, এটা হলো এ ভেক্টর, আর এটা হলো বি ভেক্টর। তাহলে বলো তো এ আর বি পায়ের সাথে পা লাগাইছে এখানে এই জায়গাতে, যেহেতু পায়ের সাথে পা লাগাইছে তাই আমি বড় করে গোল্লা করে দিলাম যে ওই জায়গাতে পায়ের সাথে পা লাগাইছে, এই জায়গাতে পায়ের সাথে পা লাগাই দিয়েছে, এই জায়গাতে এই যে লাল এই পট্টি এই জায়গায় পায়ের সাথে পা লাগছে। এবার এদের মাঝখানে কোন যদি থিটা হয়, এ ক্রস বি কীভাবে হয়? এটা হলো তল, এর উপরে হাত রাখবো, বির দিকে যাবো, কল করবো, হাত 4 ফিঙ্গার কল করবো, তাহলে এই থামটা নির্দেশ করবে এ ক্রস বি। আমি যদি বি ক্রসে দেখি, অর্থাৎ এ ক্রস বি কোন দিকে হবে? বাইরের দিকে। আমি যদি বি থেকে এর দিকে ক্রস গ্রহণ করি তাহলে বি ক্রসে কোন দিকে হবে? ভিতরের দিকে। পুরো পাশা উল্টে যাবি যদি আমি বিটাকে এটি দেই। বি ভেক্টরটাকে আমি এখানে দিলাম, দিয়ে বললাম বলো তো দেখি এ ক্রস বির দিকে ডিরেকশন কি? তাহলে কি তুমি ইঙ্গের হাত ঘোরাবা? ইঙ্গে করে তারপরে ইঙ্গে করে হাত ঘোরাবা বা ইঙ্গে করে হাত ঘোরাবা না? কেন? কারণ এখানে হয় নাই দুটো ভেক্টর, আপনার রাখাই হয় নাই, দুটো ভেক্টর আপনার প্লেস করাই হয় নাই। তাহলে আপনি হাত ঘোরাবেন কি? তাহলে প্লেস কীভাবে করতে হয়? পায়ের সাথে পা রাখিয়া, এই যে পায়ের সাথে পা রাখিয়া প্লেস করতে হয়। এখানে তো প্লেস করতে হবে ভাই, এখানে তো সমস্যা। কি সমস্যা? যেহেতু খেয়াল করি, মনোযোগের সাথে খেয়াল করি, যদি বস্তু মনোযোগের সাথে খেয়াল করি, যদি বস্তু এইভাবে ঘোরে, যদি বস্তু এইভাবে ঘোরে, ধরো কোনো একটা বস্তু এখানে আসছে, কোনো একটা বস্তু এখানে আসছে, কোথায় আসছে স্যার? এখানে আসছে। তাহলে বস্তু ঘুরতেছে কীভাবে? বস্তু যাচ্ছে ওইদিকে, ওইদিকে, ওইদিকে। বস্তুর ডিরেকশন কি? বস্তুর ডিরেকশন কি? ভি।
আচ্ছা আর জানো কোথায় বস্তু যখন এখানে থাকবে, আরেক ডিরেকশন এটা, আরেক ডিরেকশন এটা না, তাহলে এটা কার ডিরেকশন বলো, এটা কার ডিরেকশন, আরেক ডিরেকশন, এটা কার ডিরেকশন বলো, এটা কার ডিরেকশন, এটা হচ্ছে ভি এর ডিরেকশন, এটা হচ্ছে ভি এর ডিরেকশন, এটা হচ্ছে ভি এর ডিরেকশন, তাই তো। আর এবং ভি একটার সাথে একটা, দেখো দেখো দেখো, আমি যখন এটা দুটো পয়েন্ট যোগ করে দেবো, মনোযোগ দিও, আমি যখন এখানে দুটি পয়েন্ট যোগ করে দিব, তখন এই দুটো পয়েন্ট যখন আমি যোগ করবো, তখন সেই যোগফলটা আমি স্পর্শকের মতো, আমি যখন এখানকার দুটো পয়েন্ট আমি যোগ করে দেবো, যোগফল হবে কার মতো, স্পর্শকের মতো, এখানে দুটো পয়েন্ট যোগ করে দেবো, তুমি যোগফল হবে কার মতো, স্পর্শকের মতো। তাহলে এখন তুমি বলো এটা আর, ওটা ভি, ওমেগা কোন দিকে, বস্তু কোন প্যাটার্নে ঘুরছিল, এই প্যাটার্নে, তাহলে ওমেগা কোন দিকে, ওমেগা কোন দিকে বলো স্যার, ওমেগা হচ্ছে আমার, হ্যাঁ ওমেগা স্যার, যদি এইভাবে বস্তু করে ওমেগা আমাদের দিকে স্যার, তোমাদের দিকে তো, তাহলে ওমেগা ওই দিকে, আর কোন দিকে দেখো তো, আর এসে ঢুকছে, ওমেগা দেখো তো বাইরে হয়েছে না, ওমেগা বাইরে হয়ে গেছে না, আর এসে কি করছে, দেখুন আর এসে ঢুকছে না, আরে ভাই ওমেগা এইদিকে ভাই, আর এটা ভাই, আর এসে ঢুকছে, ওমেগা বাইরে হয়েছে ভাই, তাহলে এইটা হয় আছে ভাই, এরকম হয় থাকলে এতক্ষণ কি দেখলা, হবি ক্রস গুণন করা যাবি, তাহলে কি করা লাগবে, পায়ের সাথে পা মিলে লাগবে, এই যে পায়ের সাথে পা মিলে দিছি, পায়ের সাথে পা মিলেছি, তার মানে কি স্যার, তার মানে হচ্ছে আটটাকে বাইরে করো আর ওমেগাটাকে এখানে ভাবো এইদিকে বাইরের দিকে, তার মানে ওমেগা বাইরের দিকে আর আমার ওই দিকে, আর আমার ওই দিকে, তার মানে চলো এইটাতে দিকে আসি, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, আর আর বস্তু যখন এখানে থাকবে, হোয়াট ইজ দিস ভি, তাহলে এটা কি আর, আটটাকে বাইর করো, বাইর করো, করছি স্যার, হোয়াট ইজ ওমেগা, বস্তু যদি এইভাবে করে ওমেগা বাইরের দিকে, তাহলে ওমেগা বাইরে আর ওইদিকে, ওমেগা এদিকে, আমি কি করতে চাই, আমি এইভাবে হাত ঘুরাতে চাই, এইভাবে হাত ঘুরালে আমি কাকে খুঁজে পাবো, ভিকে খুঁজে পাবো, কাকে খুঁজে পাবো, এইভাবে হাত ঘুরালে আর থেকে ওমেগাতে গেলে আমি কাকে খুঁজে পাওয়ার কথা, ভিকে খুঁজে পাওয়ার কথা, ভি কোন দিকে, ওপরের দিকে, ওমেগা এটা আর ওটা, আমি আর থেকে যাব হচ্ছে ওমেগাতে, আর আর কোনটা, এটা কি আর, আর হলো এটা, তাহলে আর থেকে আমি ওমেগাতে যাব, তাহলে এটা তল, আর এরপর হাত রাখছি, ওমেগার দিকে যাই, তাহলে তখন ভি পাওয়ার কথা, এই যে ওমেগার দিকে গেলাম, ভি কোন দিকে, কিন্তু ভি তো ওপরের দিকে, তার মানে এটাতে আমি খুঁজে পেলাম, তাই এই সমীকরণ রং। এবার দেখি এটাতে খুঁজে হয় কিনা, ওমেগা কোন দিকে, বাইরের দিকে, আর কোন দিকে, ওদিকে, ওমেগার থেকে আমি আরো যাবো, ওমেগা ক্রস আর, ও মা ভিও তো ওপরের দিকে, তার মানে এটাতে ম্যাচিং হয়, তার মানে ওপরের দুটি সমীকরণ আমার মিথ্যা, এটা আমার সত্য, এটা আমার অরিজিনাল, এটা আমার অরিজিনাল, এটা আমার সত্য, এটা আমার অরিজিনাল, এটা আমার অরিজিনাল। তাহলে তোমাকে যদি ভি ইকুয়াল আর ওমেগার ভেক্টর রূপ দেয়, অবশ্যই লিখতে হবে ভি ভেক্টর সমান সমান ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর। দাঁড়াও, কনফিউশন এখন মানে যায়নি, কনফিউশন এখনো যায়নি, তোমাদের কনফিউশন এখনো যায়নি, দেখো এভাবে ঘুরতেছে, তাহলে ওমেগা কোন দিকে, তোমাদের দিকে, এভাবে ঘুরতেছে, তাহলে ফোরবিনের কল করলে ওমেগা তোমার দিকে, তাহলে বস্তু যখন এখানে, বস্তু যখন এখানে, তখন হোয়াট ইজ দিস স্যার আর, যখন এখানে বস্তু হোয়াট ইজ দিস ওমেগা, তো যখন বস্তু এখানে, এরপরে কোথায় যাবি, নিচের দিকে না উপর দিকে, তাহলে ভি আমার কোন দিকে, স্পর্শক বরাবর উপর দিকে, তাহলে ওমেগা এটা কি আর না, তাহলে আর থেকে ওমেগাতে ক্রস গুণ করলে ভি কোন দিকে হয়, নিচের দিকে, তার মানে হচ্ছে না, তাহলে ওমেগা এদিকে আমার ওমেগা, তাহলে ওমেগার থেকে আরে ক্রস গুণ করলে এই যে পাই গেছি, নো কনফিউশন। এখানে কী হবে, ভি কোন দিকে হবে, ভেক্টর এদিকে, তাই না, তাহলে একটু পরে কী হবে, এটা হবে না, এখানে এসে ওমেগা কি চেঞ্জ হয়ে গেল নাকি, না চেঞ্জ হয়নি, ওমেগা আমার ওইদিকেই আছে, ওমেগা আমার ওইদিকে আছে, ভি কোন দিকে, ভি কি এদিকে স্পর্শ বরাবর এদিকে না, ভি স্পর্শ বরাবর এদিকে না, ভি স্পর্শ বরাবর এদিকে না, এটা কি ওমেগা, এটা কি ভি, এবার কোথা থেকে কোথায় যাবো, ওমেগা থেকে আরে, ওমেগা থেকে আরে, কাকে খুঁজে পাবো, ভিকে, ভি কোন দিকে হওয়ার কথা, এইদিকে, এবার দেখো চলো আর কোন দিকে, তাহলে বস্তু দেখো খেয়াল করো, বস্তু যখন এখানে, তখন আর ডিরেকশন এটা, তাহলে এটা আমার আর, এটা আমার কি ছিল ভি, এবার আমি ভিকে খুঁজতে যাব, কোথা থেকে কোথায় হাত মেলাবো দেখি তো মিলে কিনা, ওমেগাতে আর, হোয়াট ইজ কি দিস ওমেগা, ওমেগা তো সবসময় দিকে, তাহলে ওমেগার থেকে আর, এই যে দেখো কাকে পাচ্ছি, ওমেগার থেকে আর, এই যে কাকে পেলাম ভি, স্যার বস্তু এখানে আসলে কি হবে, হ্যাঁ যখন বস্তু এখানে আসবে এটা হবে আর ডিরেকশন, বস্তু যখন এখানে আসবে এটা আর, ওমেগা কোন দিকে, এটা আমার ওমেগা, হোয়াট ইজ দিস, বস্তু এখানে থাকবে, হোয়াট ইজ দিস আর, হোয়াট ইজ দিস ওমেগা, আমার কাছ থেকে কাছে যেতে হবে, ওমেগার থেকে আরে, তাহলে কোথায় খুঁজে পাবো, ভি, ভি কোন দিকে, নিচের দিকে, ওকে ওকে নিচের দিকে না, ওকে তাহলে ওমেগা থেকে আরে যাবো, দিস ইজ ওমেগা, দিস আর, ওমেগা করো স্যার, ভি কোন দিকে হলো, এই যে, এই যে মিলবি। এখন একদল চিন্তা ভাবনা করে তোমাদের মধ্যে
চিন্তা মনে করি কে কি দেখ ও পেঁচে ফালাই দিচ্ছি স্যার, পেঁচে ফালাই দিচ্ছি কি আমি স্যার, আপনি তো এরকম করে ঘুরেছেন, আমি ইগারে ঘুরাবো, তাহলে কি মিলবি স্যার? হ্যাঁ তাহলে মিলবি। দেখ যখন বস্তু এভাবে ঘুরবে ওমেগা ভিতর দিকে, ওমেগা ভিতর দিকে, কিন্তু বস্তু কিন্তু অল টাইম পশ্চ বরাবর এদিকে, বেগের মান এদিকে, বেগের মান ওইদিকে, বেগের মান এদিকে, এভাবে ঘুরতেছে তো। তাহলে দেখ আমি মিলিয়ে দিচ্ছি, বস্তু যখন এখানে থাকবে আর ওটা, এটা আর, দিস ইজ ওমেগা, এটা আমার ওমেগা, এটা আমার কি আর, ওকে ওকে ওকে, দিস ইজ আর, দিস ইজ ওমেগা, এটা আর, এটা ওমেগা, ওমেগা করো স্যার, বেগ কোন দিকে, এটি আয়, দেখ আর কোন দিকে, ওপর দিকে, ওমেগা কোন দিকে, ভিতরের দিকে। তা বস্তু কীভাবে ঘুরছিল? এইভাবে, এভাবে ঘুরলে তো ওমেগা ভিতরের দিকে হয়, তার মানে এরপরে বস্তু কোথায় যাবি? এইদিকে, তার মানে বেগ কিন্তু ওইদিকে পাবো, দেখি তো পাই কিনা, কোথায় থেকে কোথায় যাবো? ওমেগার থেকে আর, ওমেগা কোনটা? ভেতরে, তাই না? আর কোনটা? এখানে বস্তু যেত আর এদিকে ওপরের দিকে, কেন? আর এর পা আর ওমেগার পা এক জায়গা লাগাইছি, তাহলে ওমেগা ক্রস আর ওর দিকে হলো, ভিতরের দিকে হলো না? দেখছিস যে ক্ষেত্রে যা মিলবি। তাহলে তোকে আজ থেকে মনে রাখতে হবে কি, তোমাদের আজ থেকে মনে রাখতে হবে ভি ভেক্টর সমান ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর। কোনো বস্তু 2 মিটার ব্যাসার্ধ নিয়ে 2 মিটার ব্যাসার্ধ নিয়ে 10 মিটার পার সেকেন্ড সম দ্রুতিতে ঘুরছে। বস্তুর কৌণিক বেগ কত? আচ্ছা দেখো তো বাবা, এটা 10 মিটার পার সেকেন্ড, এটা কি সমদ্রুতি না? এবার একটু খেয়াল করো তো, 2 মিটার ব্যাসার্ধ নিয়ে ঘুরছে, তার মানে বৃত্তাকার পথে ঘুরতেছে, তাহলে কি চাচ্ছে? ওমেগা। তাহলে আমরা কি জানি, খেয়াল করো, ভি ইকুয়াল আর ওমেগা, তাহলে ওমেগা সমান ভি ডিভাইড বাই আর, তাহলে ভির মান কত? 10, আর এর মান কত? 2, কাটাকাটি করলে 5 মিটার পার সেকেন্ড। আমি এক্সট্রিমলি সরি, যেহেতু কৌণিক বেগ, এটা হবে রেডিয়ান পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কৌণিক বেগের একক রেডিয়ান পার সেকেন্ড, কালকে তোমরা দেখছিলা, তো এটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। ওকে, এটা আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এবার কেউ কোনো কিছু তুলবা না, যখন তোলার দরকার ছিল তখন তো বলছি তুলো, যখন বলছি তুলবা না তখন তো তোলা যাবে না। এবার কেউ কোনো কিছু তুলবা না, অযথা কেউ কোনো কিছু তুলবা না। একটা গাড়ি বা বস্তু এখান থেকে, মনোযোগ, এখান থেকে সে এখানে গেল, একটা গাড়ি বা বস্তু এখান থেকে এখানে গেল, গাড়ির এখানে বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, রৈখিক বেগ। গাড়ি যখন এখানে গেল, গাড়ির বেগ হলো 10 মিটার পার সেকেন্ড, তাহলে গাড়ি কীভাবে যাচ্ছে? আমি যদি এখান থেকে দেখি, তাহলে হোয়াট ইজ দিস? গাড়ি যখন এখানে থাকবে তখন কৌণিক বেগ কত দেখতে চাই, তো হোয়াট ইজ দিস? আর হোয়াট ইজ দিস? ওইদিকে কি? ভি। যেদিকে আর সেদিকে ভি, যেদিকে আর সেদিকে যদি ভি হয়, তাহলে এই বেচারার সাপেক্ষে ওই গাড়ির কোনো কোণ সৃষ্টি হবে না। তাহলে এর সাপেক্ষে কৌণিক বেগ ওমেগা, ওই গাড়ির কৌণিক বেগ ওমেগা, সেই গাড়ি এখানে থাকে, ওখানে থাকে, যেখানে থাক না কেন, কৌণিক বেগ ওমেগা কত? 0। কিন্তু বিষয়টা হচ্ছে, বেচারা যদি এর তলে থাকে, এখানে কোথায় স্যার? এখানে যদি থাকে, অর্থাৎ এই পয়েন্ট থেকে দেখা হচ্ছে এখানে, এইটুকু দূরত্ব কত মিটার দিলেন? এইটুকু দূরত্ব দিলাম 2 মিটার। কত দিলেন? এইটুকু দূরত্ব 2 মিটার। দেখা হচ্ছে কোথা থেকে? দেখা হচ্ছে যে হলুদ জায়গা থেকে, এখান থেকে দেখা হচ্ছে। তো যখন বস্তু এখানে যখন ছিল, তার সাপেক্ষে ব্যাসার্ধের ডিরেকশন ছিল এইটা, আর ডিরেকশন ছিল এটা, আর ওটা ছিল ভি ডিরেকশন, তাই তো? তাহলে এটা ছিল আর ডিরেকশন, এটা ছিল আর ডিরেকশন, ওটা কার ডিরেকশন? ভি ডিরেকশন। বেচারা
গাড়ি যখন এখানে গেল, বেচারা গাড়ি যখন এখানে গেল, তখন এই কোণের নাম 60 ডিগ্রি। কোণের মান কত? 60। তো এটা 60 ডিগ্রি। ওকে, তাহলে এবার এখানে যখন গেল, তখন দেখো তো গাড়ি যখন ওখানে চলে গেছে, তখন তার কৌণিক সরণ কত ডিগ্রি হয়েছে? গাড়ি এখানে থাকলো, তখন কৌণিক সরণ এটা এদিকে আর, এদিকে আমাদের আর। এবার যখন গাড়ি ওখানে গেল, তখন দেখো দিক কতটুকু ঘুরে গেছে। গুড। তার মানে কি, একটু খেয়াল করি আমরা, যে গাড়ি যখন এখান থেকে ওখানে গেছে, ধীরে ধীরে দিকের মান দেখো, আরেক দিক চেঞ্জ হচ্ছে, দেখো আরেক দিক চেঞ্জ হচ্ছে, আরেক দিক চেঞ্জ হচ্ছে, দেখো আরেক দিক চেঞ্জ হচ্ছে, আরেক দিক চেঞ্জ হচ্ছে, হ্যাঁ আরেক দিক চেঞ্জ হচ্ছে। যতই আরেক দিক চেঞ্জ হচ্ছে, দেখো কোণের মান ততই কি হচ্ছে, দেখো কোণের মান ততই বাড়ছে, কোণের মান ততই বাড়ছে, কোণের মান ততই বাড়ছে। দেখো কোণের মান বাড়তে বাড়তে এখন কত ডিগ্রি হলো? 60 ডিগ্রি। তো এটা আমি তোমাকে বললাম। এখন প্রশ্ন হচ্ছে আমার, এখানে কৌণিক বেগ কত এই জায়গাতে? এর সাপেক্ষে দেখো তো কোণ সৃষ্টি হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। স্যার মনোযোগ দেওয়া, এখানে তো স্যার কোনো বৃত্ত হচ্ছে না স্যার। আপনি তো ওখানে লিখে দিচ্ছেন বৃত্তের জন্য প্রযোজ্য, তো এখানে তো কোনো বৃত্ত হচ্ছে না। তাহলে বৃত্ত না হলে আমাকে যদি এখানে কৌণিক বেগ বের করতে বলে, তাহলে কি আলাদা কোনো সূত্র আছে বের করার জন্য? অ্যান্সার হচ্ছে না, ওই একটাই সূত্র। তাহলে হাউ ইট পসিবল? তাহলে এখানে তোমার আঁকাতে হবে একটা বৃত্ত। ও মাই গড, কাকে কেন্দ্র করে? এটাকে ব্যাসার্ধ ধরে। এটা কত মিটার? 2 মিটার। এটা কত মিটার? 2 মিটার। ওটা কত মিটার? 2 মিটার। আঁকাইছো? আঁকাইছি স্যার। দেখো তো একটু খেয়াল করে দেখো তো, এটা বৃত্তের স্পর্শক বরাবর বেগ কিনা, আর এটা কি ব্যাসার্ধ কিনা? স্যার। তাহলে এখন তোমার এই জায়গাতে এখন তুমি এই বস্তুর উপরে কৌণিক বেগের এই সমীকরণ অ্যাপ্লাই করতে পারবা, ভি ইকুয়াল আর ওমেগা। তখন তুমি বৃত্ত করে মনে কল্পনা করে নিছো, হ্যাঁ ওটা বৃত্তের স্পর্শক বরাবর হচ্ছে, হ্যাঁ এখানে অ্যাপ্লাই করতে পারবো স্যার। তাহলে এখানে কৌণিক বেগ কত হবে যদি অ্যাপ্লাই করি? তাহলে ভি ইকুয়াল আমরা কি জানি? আর ওমেগা। তাহলে এখান থেকে ওমেগা সমান সমান কত হবে? ভি বাই আর। ভির মান কত? 10। আর এর মান কত? 2। তাহলে এখানে কৌণিক বেগ হবে 5 রেডিয়ান পার সেকেন্ড। এবার ব্যাপক একটা কোশ্চেন চলে আসলো। কি কোশ্চেন? স্যার বলো যে এবার দেখেন আপনি এই জায়গায় যখন বস্তু যাবি, তখন কি স্যার বস্তুর কৌণিক বেগ পাওয়া যাবে? অ্যান্সার হ্যাঁ, তাও পাওয়া যাবে। কোন সূত্র দেয় স্যার? আলাদা কোনো সূত্র না, এই সূত্র দেয়। কেমনে পসিবল এই জায়গাতে আপনি সূত্র বানাবেন? ব্যক্তি কোথায় আছে? এখান থেকে। তো এখান থেকে যখন গাড়ি ওইদিকে আরও তো দূরে সরে যাবি, যতই দূরে সরে যাচ্ছে আরও যতই দূরে সরে যাচ্ছে, কোণের মান তো আরও বাড়ছে। কারণ এর সাপেক্ষে তো কোণ সৃষ্টি হচ্ছে, গাড়ির তো কোণ সৃষ্টি হচ্ছে। যেহেতু এর সাপেক্ষে এই গাড়ির কোণ সৃষ্টি হচ্ছে, মানে কৌণিক সরণ হচ্ছে, তাহলে যেখানে কৌণিক সরণ আছে সেখানে কৌণিক বেগ থাকবে, সেখানে কৌণিক ত্বরণ থাকতে পারে। বোঝা গেছে কিনা? সেখানে কৌণিক ভরবেগও থাকতে পারে। তার মানে এর সাপেক্ষে কিন্তু কিছুই নাই, কারণ এর সাপেক্ষে তো কোণই হচ্ছে না। এই যে এর সাপেক্ষে তো কোণই হচ্ছে না, কালকে এলে পড়াইছি। আর এর সাপেক্ষে এই যে ঘাড় ঘোরা লাগছে, চোখ ঘোরা লাগছে, কোণ সৃষ্টি হচ্ছে। তাহলে স্যার এখানে কেমনি বের করবে? আমাকে একটু দেখান, আমাকে একটু দেখান। তাহলে ওখানে বের করবা এইভাবে, খেয়াল করি, এভাবে বের করবা, খেয়াল করি। এখানে আঁকাবে একটা বৃত্ত। স্যার আঁকায় ফেলবো, ফেলো। সেই বৃত্তের ব্যাসার্ধ হবি কোনটা? মনোযোগ, সেই বৃত্তের ব্যাসার্ধ হবি এইটা। হোয়াট ইজ দিস? এই বৃত্তের ব্যাসার্ধ হবি এইটা। করছে কি রে? দেখো তো, এটাকে যদি ব্যাসার্ধ ধরি, তাহলে এটা মানে এই জিনিসটা হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ। তার মানে একটুকু যা, একটুকু তাই, ওটুকু তাই, একটুকু তাই। তাহলে আমাকে তুমি বলো, এই ব্যাসার্ধ এটা কি কার ব্যাসার্ধ? বলো, এটা কার ব্যাসার্ধ? বড় বৃত্তের। এটা কার ব্যাসার্ধ? বড় বৃত্তের ব্যাসার্ধ না? এই ব্যাসার্ধ কি বের করা যাবে? বলো, এই যে ব্যাসার্ধটা এটা কি বের করা যাবে? আমি একটু এটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, হলুদ দেবো না, এটাই থাক, আমাদের কোনো এখানে কোনো ইয়েই নাই। এইটা কি বের করা যাবে? যখন বস্তু এখানে, তখন এটা তার ব্যাসার্ধ, পিঙ্কিটা, কারণ এটা কেন্দ্র, তখন এটা হয়েছে। তাহলে এটা কি বের করা যাবে? হ্যাঁ যাবে। এটার নাম যদি 8' হয়, তাহলে একটু খেয়াল করে দেখি এটা কোন? এই কোণের রেসপেক্টে বার করতে চাচ্ছি, এই কোণের রেসপেক্টে বার করতে চাচ্ছি। বেসিক ক্লিয়ার করো, বাঁচতে চাইলে বেসিক ক্লিয়ার করো। তাহলে এটা বের করতে চাচ্ছি, এটা কোন? এই কোণের রেসপেক্টে এটার নাম হবে ভূমি। 90 ডিগ্রি, এটা 90 অপোজিট, এর নাম অতিভুজ, আর ওটার নাম লম্ব। আমি ভূমি এবং এই কোণ, এই দুটোকে নিয়ে আমি এটার মান বের করে ফেলবো। কেমনি? সাইন না কস বসাবো ভূমিতে, cos 60 ডিগ্রি সমান সমান ভূমি কত? 2, লম্ব অতিভুজ কত? 8'। তাহলে 8' সমান সমান আমি দেখবো 2, আর cos 60 মানে হচ্ছে হাফ। cos 60 নিচে পাঠালাম 4 মিটার, এইটুকু 4 মিটার রে বাবা। ফাইন হলো স্যার, বুঝছি স্যার, 4 মিটার হয়ে গেছে। এবার 4 মিটার হলে হবি না?
শুধু 4 মিটার হলে হবে না, তুমি কি এখন এটাতে ভাগ দিতে চাচ্ছ, এটাকে এটাতে না, কারণ লেখা আছে বৃত্তের জন্য প্রযোজ্য। তাহলে কি করতে হবে, তাহলে এক কাজ করতে হবে, মনোযোগ, তাহলে এক কাজ করতে হবে, খেয়াল করি, তাহলে এক কাজ করতে হবে, এই যে এটা হলো ব্যাসার্ধের ডিরেকশন, মানছো, আর এটা হ্যাঁ এটা ভি। আচ্ছা এই দিকে তাকাও, নো কনফিউশন, এই কোণের নাম কত, এটা 60 হলে কত হবে 30 ডিগ্রি, এটা তাহলে কত হবে 30 ডিগ্রি, এটা 10-এর অধিক অংশ কত হবে 10 cos 30, আর 10-এর এই বরাবর উপাংশ কত হবে 10 sin 30, যার মান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এই যে বৃত্তের স্পর্শক বরাবর আর বৃত্তের ব্যাসার্ধ পাইছো, হ্যাঁ ভাগ দাও, ভাগ দাও, ওমেগা সমান ভি ডিভাইড বাই আর, ভির মান লিখবো 5 আর এর মান লিখবো কত 4, এটা হবে 1.25 রেডিয়ান পার সেকেন্ড। তুমি কি খেয়াল করে দেখছো, ওদিকে যতই যাচ্ছে কৌণিক বেগ ততই কমিচ্ছে। এই জায়গায় কৌণিক বেগ কত ছিল 5, আর এই জায়গা কত ছিল 4, কোন এই জায়গা কত ছিল 3, ওই জায়গা কত ছিল 2, তারপরে ওই জায়গা কত হয়েছে 1.25। তোমরা এদের কিন্তু বাস্তবের সাথে মিল রেখে পড়তে পারো। বাস্তবে তোমরা কেউ দেখছো কিনা এর মধ্যে, না দেখলে দেখে দিও, বিষয়টা মাথায় রেখে। যখন বিমান পেলেন মানে প্লেন বা বিমান রাতে সন্ধ্যের বেলায় ভালো দেখতে পাওয়া যায়, মানে একটু ওই অমাবস্যার রাতে যখন উপর দিয়ে যায় তখন কিন্তু ইঙ্কের বাতি জ্বালায় যায়, তো ওই বিমানটা দেখতে কিন্তু আমার সেই লাগে, তো আমি মাঝে মাঝে দেখি। তো বিমান যখন উপর দিয়ে যায় তখন দেখবো সর চলে যাচ্ছে, কিন্তু যত দূরে চলে যায় তত দূরে যাচ্ছে আর যাচ্ছে, স্লো যাচ্ছে মনে হয়, কিন্তু ওর বেগ কি কমে গেছে না, ওর বেগ যে বেগে যাচ্ছিল সেই বেগে গেছে, কিন্তু ওর কৌণিক বেগ গেছে কমে। যতই দূরে চলে যাচ্ছে কৌণিক বেগ ততই কমে যাচ্ছে, তাতে তোমার কাছে মনে হচ্ছে বেগ ওই ইয়েটা মনে হয় আস্তে চলে যাচ্ছে, এটাই তার প্রমাণ, এটাই তার প্রমাণ। এখন প্রশ্ন হচ্ছে কি, অনেক বইয়ে কি লেখা থাকে, অনেক বই লেখা থাকে ওমেগা সমান ভি পারপেন্ডিকুলার ডিভাইড বাই আর। কে? কারণ ওরা বোঝানোর চেষ্টা করছে আর এর সাথে ভি যাতে লম্ব হয়। দেখো তো এখানে আর এর সাথে এই সূত্র লেখার পর বলে দেয় যে ওমেগা যদি বের করো সমান ওমেগা সমান ভি পারপেন্ডিকুলার ডিভাইড বাই আর, মানে বোঝানোর চেষ্টা করতেছে আর এর সাথে ভি যাতে কি থাকে লম্ব। দেখো তো আমার কি এখানে আর এর সাথে ভি লম্ব ছিল এই অবস্থায়? হোয়াট ইজ দিস ভি, হোয়াট ইজ দিস আর, এটা কত 90। এবার দেখো হোয়াট ইজ দিস আর, হোয়াট ইজ দিস ভি, কত ডিগ্রি 90। আমি তাহলে ওটাই ফলো করছি, তা তোমাকে এটাই ফলো করতে হবে। এত ডিপ থেকে আসতো যদি ফুল সিলেবাস না হতো, তো আমি সাজেস্ট করব যে এটা তোলার দরকার নাই, শুধু জানে রাখো তোমার এইটা তুমি তুলে রাখছো এটা আমি জানি, আর তুমি এটা তুলে রাখছো সেটাও আমি জানি। এখান থেকে ভি ইকুয়াল আর ওমেগা ক্লোজ করা হলো। তবে ওখানে একটা বার্তা দেওয়া হয়েছে, এখন যদি তোমার মনের মধ্যে খুঁতখুত করে তাহলে অবশ্যই ভিডিওটা যখন পাবলিশ করা হবে তখন এইটা সহ পাবলিশ করা হবে, তখন সেখান থেকে তুমি খুঁজে নিজ দায়িত্বে বের করে নিয়ে এটা নোট করতে পারো। তবে অবশ্যই তোমার এটা মাথায় রাখতে হবে, তুমি যদি এটা না দিয়ে নাও এইটা তুমি আমি দিতে পারো, এটা আমি তোমাকে সাজেস্ট করবো। এই জিনিসটা যে ওমেগা বের করতে হলে ভির সাথে আর যাতে কি থাকে পারপেন্ডিকুলার বা লম্ব, না হলে কিন্তু সূত্র দিয়ে ম্যাচিং হবে না। এটা ছিল আমার মূল কথা। টপিকস ক্লোজ। একটু যদি খেয়াল করে দেখো, আমি লিখছি বৃত্তাকার পথে ঘূর্ণনশীল বস্তুর জন্য। এই একটা কথায় কেন লিখছি, কারণ যেখানেই যাক বস্তু আমি বৃত্তাকে ওইরকম করে ভাববো, এই জন্য লিখছি বৃত্তাকার পথে ঘূর্ণনশীল বস্তুর জন্য। আর তাহলে এটা যে কোনো জায়গায় ফালানো যাচ্ছে, কোন সিস্টেমে ফালানো যাচ্ছে, তবে আমাকে ওইভাবে ফরম্যাট করে নিয়ে ফালাতে হবে, এটা হচ্ছে মূল কথা। খেয়াল করো, বৃত্তাকার পথে ঘূর্ণনশীল বস্তুর ত্বরণ নির্ণয়। ঘূর্ণনশীল বস্তুর ত্বরণ নির্ণয়। বৃত্তাকার পথে ঘূর্ণনশীল বস্তু ত্বরণ নির্ণয় পারছো? লেখছো? এবার কেউ কোনো কিছু লিখতে পারে যাবা না, আমি কিন্তু পুরো বোঝানোর পর
আমি কিন্তু তোমাকে সুন্দর করে লিখে দিব, সাজুগুজু করে লিখে দিব। একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরে তার 4টি ত্বরণ পাওয়া যায়। বৃত্তাকার পথে ঘুরলে 4টি ত্বরণ পাওয়া যেতেও পারে, আবার নাও পারে। কোন কোন শর্তে পাওয়া যাবে, কোন কোন শর্তে পাওয়া যাবে না, সেগুলো নিয়ে আলোচনা করব। নাম্বার 1, ত্বরণ। একটা ত্বরণ তুমি পাবা বৃত্তাকার পথে ঘূর্ণনশীল বস্তুর জন্য, তার নাম হচ্ছে রৈখিক ত্বরণ। রৈখিক ত্বরণ। কেউ কোনো কিছু লিখতে যাবে না, লিখলে কিন্তু খাতা কলম কাড়ি নিবা সোহেল, ও না বুঝে কেন লিখবে। রৈখিক ত্বরণ, এটাকে রৈখিক ত্বরণ বলছে তপন স্যার আর ইসাক স্যার। এটা সেলু স্যারের বইয়ে এবং অক্ষরপত্রের বইয়ে রৈখিক ত্বরণ বলেনি। তাহলে এটাকে কি ত্বরণ বলছে? এটাকে বলছে বা, আমি বা দিলাম, মানে আরেক নামই দিছে, তাহলে বাদে ওই নামটা দিলাম, স্পর্শীয় ত্বরণ। স্পর্শীয় ত্বরণ। ওকে, এবার একটা ত্বরণ পাওয়া যায় বৃত্তাকার পথে ঘূর্ণনশীল বস্তুর জন্য, সেটা হচ্ছে কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণ। আর একটা ত্বরণ পাওয়া যায় বৃত্তাকার পথে ঘূর্ণনশীল বস্তুর জন্য, সেটা হচ্ছে রৈখিক ত্বরণ, কৌণিক ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রমুখী ত্বরণ। আর একটা ত্বরণ পাওয়া যায়, সেটা হচ্ছে লব্ধি ত্বরণ। লব্ধি ত্বরণ। স্যার এটা কি কোনো বই আছে? অবশ্যই, অক্ষর বই খুললেই জগ করবি, এবং ইয়ের বইয়ে আছে, সেলু স্যারের বইও আছে, লব্ধি ত্বরণ। লব্ধি ত্বরণ। তবে সবচেয়ে বেশি ব্যাখ্যা করছে সম্ভবত অক্ষরপত্র বই, লব্ধি ত্বরণ। তাহলে ত্বরণ কয় রকম আছে? 4 রকম। রৈখিক ত্বরণ, অ্যাঙ্গুলার লিনিয়ার এক্সেলারেশন অথবা ট্যানজেনশিয়াল এক্সেলারেশন। যা লিনিয়ার এক্সেলারেশন তাই ট্যানজেনশিয়াল, ট্যানজেন্ট মানে স্পর্শক। তাহলে লিনিয়ার এক্সেলারেশন বা অর ট্যানজেনশিয়াল এক্সেলারেশন। অ্যাঙ্গুলার এক্সেলারেশন কৌণিক ত্বরণ। কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রমুখী, কেন্দ্রবিমুখী দুটি কথা আছে, এটা নিয়ে একটু কথা বলি তোমার সাথে। কেন্দ্রমুখী মানে কেন্দ্রের দিকে, আর কেন্দ্রবিমুখী মানে কেন্দ্রের বাইরের দিকে। তো এই জিনিসটা ইংরেজি নাম হচ্ছে কেন্দ্রমুখী, ইংরেজি নাম হচ্ছে সেন্টিপেটাল, আর কেন্দ্রবিমুখীর ইংরেজি নাম হচ্ছে সেন্টিফিউগাল। তো এটা স্যার মনে রাখতাম, আমি যেভাবে মনে রাখতাম সেটা এইভাবে। তোমরা কি কখনো দেখছো যে পাম্প দিয়ে পানি উঠায়? পাম্প দেখছো? ওই পাম্পের সেন্ট্রিফিউগাল পাম্প দেখছো কখনো? যে পাম্প দিয়ে যে ছাদে বিভিন্ন ইয়েতে ওই যে জমির মধ্যে সেই পানি দেয়, এই পাম্পে থাকে কম্পেলার। এই কম্পেলার ঘর ঘরকে ঘোরে। এই কম্পেলার যখন ঘর ঘরকে ঘোরে তখন এর মধ্যে পানি যায়, ওই যে বাইরে কেসিং থাকে, ওই কেসিংয়ের গায়ে যে ধাপাস করে লাগে ওই দিক থেকে পাইপ ব্যাঙ্কে করে এই যে এটি ইয়ে দেওয়া হয়েছে। তো এটি যখন লাগে, এটি যখন ঘুরে এই যে পানি খালি বাড়ি খায়, কেসিংয়ের সাথে বাড়ি খায়, এটি যখন আসে তখন এই যে বাড়ি খায় দেখে কেরকম কোনো জায়গা এমনি যায়, ঘুরে এটি যায়, তখন এই যে জমির মধ্যে পানি পড়ে। তাহলে দেখো তো পানি কি কেন্দ্র থেকে বাইরের দিকে চলে যাচ্ছে না? এই পাম্পের নাম সেন্ট্রিফিউগাল পাম্প, কেন্দ্রবিমুখী পাম্প। আর যদি কেন্দ্রের দিকে কোনো কিছু আসতো তাহলে ওটার নাম হতো সেন্টিপেটাল। তাহলে আমি ওটা থেকে মনে রাখবো, আচ্ছা এটা কি পাম্প করেছিল? সেন্ট্রিফিউগাল। সেন্ট্রিফিউগাল পাম্প মানে কি? কেন্দ্রবিমুখী। তাহলে তার অপোজিট সেন্টিপেটাল, তাহলে সেন্ট্রিপিটাল মানে কি? কেন্দ্রমুখী। গেল। তাহলে এবার আমরা এটা মিশে দিই। তো ওই পাম্পের ঘটনা থেকে তুমি এটা মনে রাখতে পারো। এবার চলো, এটা আমরা পড়বো, এটা আমাদের টার্গেট, এটা আমাদের টার্গেট। তো আমি অনেক চেষ্টা করছি, আমি দেখছি চেষ্টা করিয়া বাচ্চাদের কোনোভাবেই এখানে কনফিউশন দূর হয় না। কেন হয় না আই ডোন্ট নো, আমি জানি না। তো এখন একটু দেখি, খেয়াল করে দেখি তোমাদের এখানে আমি ইয়ে করতে পারি কিনা। আমি স্লো হয়ে যাব এখন, একদম সুপার স্লো হয়ে যাব তোমাকে বোঝানোর স্বার্থে। এই জিনিসটা সুপার ডুপার ইম্পর্টেন্ট, অর্থাৎ বই পড়ার ক্ষেত্রে এই জিনিসটা সো মাচ ইম্পর্টেন্ট। তুমি যদি একা বই পড়ে বুঝতে চাও, আমি সেলসার বই পড়ে বুঝতে চাই, আমি অক্ষরপত্রের বই পড়ে বুঝতে চাই, আমি ইসাক স্যারের বই পড়ে বুঝতে চাই, তাহলে এই বিষয়টা আমার লাগবে। আমি সার্বিক দিক থেকে আলোচনা করছি। বস্তু যদি এই বৃত্তাকার পথে কোনো বস্তু যদি এইভাবে ঘোরে, বাড়েও না কমেও না, মানে কি পরিধির উপর সম দ্রুতি, আর সমদ্রুতিতে ঘোরা মানে কৌণিক বেগ সেম, তাহলে এটার নামে হচ্ছে সমকৌণিক বেগ। সমকৌণিক বেগ, প্রথমে এটা নিয়ে আলোচনা করব, সমকৌণিক বেগ নিয়ে আলোচনা করব। সমকৌণিক বেগ এটা দিয়ে আমি প্রথমে আলোচনা করব। তাহলে বস্তু যদি এমন করে ঘোরে, কেমন স্যার? বস্তু যদি এই বস্তুটা যদি ইঙ্কে করে বাড়েও না কমেও না, বাড়েও না কমেও না, এমন করে যদি ঘোরে, তাহলে এটা কি ঘটে স্যার? আচ্ছা, বাড়েও না কমেও না, তখন যদি তুমি এক কাজ করো, এখানে যখন বস্তু থাকবে তখন এটার নাম কি? ডিএস। এই ডিএস দ্রুত তুমি করতে
যে সময় লাগছে তার নাম কি ডিটি, আর এড়ে এখানে যে কোণ উৎপন্ন করছে তার নাম ডিথিটা। তো এই ডিএসকে ডিটিতে ভাগ দিলে এখানকার যে বেগের মান পাবো, এখানকার ডিএসকে ওই পরিমাণ ডিটি দেই, মানে ওই সমপরিমাণ ডিটি দেই, ভাগ দিলে ওই বেগের মান কি পাবো, একই পাবো। এটা নিয়ে তো একটু আগে কথা বলছি না, বলি নাই। তার মানে এখানে বেগের মান অল টাইম সেম। মান কেমন, এটি 5, এটু কত 5, এটু কত 5, এটু কত 5, এটু কত 5। তাহলে এখানে কি হচ্ছে স্যার, এখানে পরিধির উপর বেগের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। এবং এখান থেকে আমি আবার বলছি, এখানে যে ডিটিটা পাবো, ডিটিটা, সেই ডিটাকে ডিটিতে ভাগ দিলে কোন বেগ পাবো, আর এখানেও ওই একই পরিমাণ ডিটিটা পাবো, একই পরিমাণ ডিটিটা পাবো। কি পরিমাণ, একই পরিমাণ ডিটিটা পাবো। তাহলে এই ডিটিটাকে এখানকার অতিবাহিত সময় দিয়ে ভাগ দিলে এখানকার কৌণিক বেগ পাবো। তো সেই কৌণিক বেগ কি, কৌণিক বেগ, সমকৌণিক বেগ। আর পরিধির উপর যে বৃত্তের যে এই যে মান, এখানে 5 মিটার পার সেকেন্ড, এখানেও 5 মিটার, সব জায়গাতে 5 মিটার পার সেকেন্ড। তাহলে আমি যদি এখানকার বেগের মানকে এখানকার বেগের মান থেকে বিয়োগ করে আমি যদি ত্বরণ বের করার চেষ্টা করি, সেই ত্বরণের মান কি আসবে, 0। আমি যদি এখানকার কৌণিক বেগ নিয়ে, এই পয়েন্টের কৌণিক বেগ নিয়ে, আমি যদি এই পয়েন্টের কৌণিক বেগ, 2 পয়েন্টের কৌণিক বেগ নিয়ে আমি যদি বিয়োগ করি, সেই কৌণিক বেগের মান বিয়োগফল কত আসবে, কারণ কৌণিক বেগ কি সব জায়গায় কি সেম, তাহলে বিয়োগফল কত আসবে। তাহলে এখানকার বেগের মান 5 - 5 0, এখানকার কৌণিক বেগের মান ধরো 10 রেডিয়ান মাইনাস 10 রেডিয়ান, 10 রেডিয়ান পার সেকেন্ড মাইনাস 10 রেডিয়ান পার সেকেন্ড, ওটাও কত। তার মানে এখানে রৈখিক পরিধির উপর বেগের মানের পরিবর্তন এর হচ্ছে না, মানের পরিবর্তন হচ্ছে না, আবার কৌণিক বেগের মানের পরিবর্তন হচ্ছে না, এটুকু বুঝছো। তাহলে এখানে আছে কি স্যার, এখানে খেয়াল করবা, এই যে ডিএস বাই ডিটি, এটা থেকে আমি পাচ্ছি পরিধির উপর রৈখিক বেগের মান, ডিএস বাই ডিটি থেকে সেই মান কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে রৈখিক বেগের মানের পরিবর্তন থেকে আমাদের কি আসে, রৈখিক ত্বরণ বা স্পর্শীয় ত্বরণ, রৈখিক ত্বরণ বা স্পর্শীয় ত্বরণ। কোথা থেকে, রৈখিক বেগের মানের পরিবর্তন থেকে। কিন্তু মানের পরিবর্তন হচ্ছে না, তাহলে রৈখিক ত্বরণ কত, 0। এবার একটু খেয়াল করি, কৌণিক বেগের কি এখানে এভাবে ঘুরতে থাকলে কৌণিক বেগের মান তো সবসময় সেম, তাহলে কৌণিক বেগ বিয়োগফল কত আসবে, 0। তাহলে কৌণিক বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, তা নয় কৌণিক ত্বরণ কত, কৌণিক ত্বরণ কত, 0। তাহলে সমকৌণিক বেগের ক্ষেত্রে রৈখিক ত্বরণও 0, কৌণিক ত্বরণও 0। এখানে একটা কিছু ঘটছে, সে একটা কিছু কি, দেখো আমি ওই মেয়েটাকে মারবো, ওই মেয়েটা গালে হাত দিয়ে কি সুন্দর করে দেখতেছে, সে কারণে যে গালে হাত দিয়ে ওই পদার্থবিজ্ঞান কেন পড়বি, ওই পদার্থবিজ্ঞান এভাবে পড়বি, তো ওইকে মারবো। তো এই দেখো মারার উদ্দেশ্যে আমি ওকে, দেখো আমি এখন মারবো, কিন্তু দেখো কি জোরে মারি আমি ওকে, হ্যাঁ, ওকে কি লাগলো, কি দেখি কোথায়, ওই জায়গায়, হ্যাঁ লাগলো। কিন্তু এই বল তো ওই দিকে যাওয়ার কথা ছিল, উল্টোর দিকে আমার পিঠে এসে লাগলো, দাবাস করে। কেন লাগলো, বিকজ অফ এই বলটাকে যখন আমি ওইদিকে ছুটছি, বলটার দিকে যেতে চাইতে, দেখো যায় কিনা, এবার দেখো তো এখন যায় কিনা, যায় স্যার। তাহলে ওইদিকে যেতে চাচ্ছিল, সেই ওইদিকে যখন যাচ্ছিল তখন এই সুতা দ্বারা এদিকে একটা টান পড়ছিল, আবার ওইদিকে যাচ্ছিল এদিকে টান পড়ছিল, ওইদিকে যাচ্ছিল এদিকে টান। তার মানে এই কারণে সে ইঙ্কেরা ঘুরছে, কেমন ঘুরতে, দেখো দেখছো আমার পিঠে এসে ধাপাস করলো না, শব্দ হলো না, না হয়নি, বুঝতে পারোনি। হ্যাঁ, এখন একদল কবি পাগলা হয়ে গেছে, নিজে মারিচ্ছে, তা বুঝাবো না, এরা আসলে জাতি কি আমাকে চিনিচ্ছে না নাকি, জাতি আমাকে চিনিচ্ছে না। আমি এঙ্কের ওকে উদ্দেশ্য ওকে, কিন্তু দেখি আমার উদ্দেশ্য পিঠে চলে যাচ্ছে। তার মানে কি, এই বলটা যখন ওদিকে যেতে যাচ্ছিল সুতার দিকে টান মারছে, ওদিকে আবার ধরছিল তখন সুতার দিকে টান মারছে, আবার ওদিকে যেতে যাচ্ছিল সুতার দিকে টান মারছে, ওদিকে যাচ্ছে সুতার দিকে টান মারতেছে, ওদিকে যাবার চাচ্ছে সুতার দিকে টান মারতেছে। এর ফলে কি হচ্ছে, দেখো এইদিকে যখন যেতে চাই বেগের মান কিন্তু ওইদিকে, দিকও কিন্তু ওইদিকে, যখন এখানে আসে বেগের মান কিন্তু মান তো মানি, কিন্তু এইখানে যখন আসে বেগের দিক কোন দিকে, ওইদিকে, এবার এখানে ওইদিকে, এবার এখানে ওইদিকে, এবার এখানে ওইদিকে। কারণ বেগের দিকের কথা আমি আগেই বলছি, আমি তো স্যার ভুলে গেছি, কোথায় ভুলে গেলা, এই যে পশ্চ বরাবর বেগের দিক বলছিলাম। তাহলে প্রত্যেকটা মুহূর্তে এখানে বেগের দিক কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। কে করতেছে, সুতার টান, টানটা কোন দিকে আছে, টানে কোন দিকে ধরছে, তোমাদের ভাষার দিকে না কেন্দ্রের দিকে, কেন্দ্রের দিকে। তাহলে আমি যখন এখানে মারি অল টাইম কেন্দ্রের দিকে টানে, অল টাইম কেন্দ্রের দিকে টানে, এই কেন্দ্রের দিকে যে টানটা আছে ওই টানের নামই কেন্দ্রমুখী বল। ওটার নাম কি, ওদের মধ্যে যে ত্বরণ থাকবে তার নাম কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে কেন্দ্রমুখী বল কি করে, বস্তুর রৈখিক বেগের দিক পরিবর্তন করে। কে, তাহলে কেন্দ্রের দিকে বল আসলে কি করে, আরে না, কেন্দ্রমুখী বল কি করে, রৈখিক বেগের যে দিক আছে সেই দিকটা পরিবর্তন করে। দেখো তো রৈখিক বেগের দিক কি পরিবর্তন হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। তাহলে এখানে কেন্দ্রমুখী বল
আছে, তাহলে কেন্দ্রমুখী ত্বরণও আছে। বলের মধ্যে কি থাকে সব বাবা? এবার দেখো তো এখানে কেন্দ্রমুখী বলের পরিবর্তন হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। ও ভয় পেয়ে গেছে যে কোন সময় ওই অ্যাটম নিছে, যে যদি বাই চান্স আসে তাহলে ওই এগে করছে, যে যদি বাই চান্স এগে করছে, যে যদি বাই চান্স গ্যাট করে ধরতে পারি, স্যারের তো মতি গতি ভালো না, কোন সময় চটি বাটি দৌড়াবে আমার দিকে, ও ভয় পেয়ে গেছে। তাহলে আমার যদি ধীরে ধীরে ইনকে করে, আমার যদি ধীরে ধীরে ঘোরার পরিমাণ ধীরে ধীরে বাড়িয়ে দেই, বাড়িয়ে দিলেও রৈখিক বেগের দিকের পরিবর্তন হচ্ছে, না বাড়ালেও, অর্থাৎ একটা বস্তু কোনো বৃত্তের, একটা বস্তু কোনো বিন্দুকে ঘিরে যখন ঘুরতে থাকবে, ওই বস্তুর আর কিছু থাক না থাক কেন্দ্রমুখী বল থাকবেই থাকবে, অর্থাৎ কেন্দ্রমুখী ত্বরণ থাকবেই থাকবে। তাহলে বস্তু ঘুরলে একটা জিনিস কমন, সেটা কেন্দ্রমুখী ত্বরণ। অন্য কিছু থাকতেও পারে, নাও পারে। এবার চলো আমি তোমাকে যেটা বুঝাতে চাচ্ছিলাম, এটা তো 2 মিনিটের কারবার, আমি তোমাকে যেটা বুঝাতে চাচ্ছিলাম সেটা এখানে চলো। আরে কোনটি সেটা? এই যে এই জায়গাতে, হ্যাঁ সেটা এখন চলো। এটা ওইটা যদি এটা এইরকম না হয়, যদি অসমবেগ হতো, অসমবেগ তার মানে বেগের মান কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে, তাহলে অসমবেগ। কিন্তু এবার যদি এমনটা হতো, এটা খেয়াল করো, যে বস্তু এখান থেকে বস্তু চলে গেছে এখানে, এখানে, তাহলে বলো তো এখানে কি আছে বাবা? বলো, এইটুকু কি টিএস, এখান থেকে এটুকু অতিক্রম করতে কি লাগছে? ডিটি, আর এখানে কোণীয় হচ্ছে কত? ডি থিটা, তাই না ভাই? এবার একটু খেয়াল করে দেখি, আর একটা পয়েন্ট নেই ওই জায়গা, আর একটা পয়েন্ট নেই এই জায়গা, এই একই রকম, হ্যাঁ 2 পয়েন্ট নিচ্ছেন নিচে স্যার, এই যে এটা 2 পয়েন্ট নিচ্ছি, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। হোয়াট ইজ দিস? ডিএস। হোয়াট ইজ দিস? ডি থিটা। এই ইয়ে করছে কত? ডিটি। এই ডিটি পরিমাণ বলে 0.1, আর এই ডিটি পরিমাণ বললাম 0.1, ক্ষুদ্র সময় আর কি, 0.1 সেকেন্ড। এটাও কত বলছি? 0.1 সেকেন্ড, এটাও বলছি 0.1 সেকেন্ড। এখানকার ডিটি সময়ে পরিধির উপর যে দূরত্ব করছে, ওখানকার ডিটির সময় পরিধির উপর অতিক্রান্ত দূরত্ব বেশি, বিকজ অফ বস্তুর কণিবেগ কি? অসম কণিবেগ, মানে কণিবেগ বাড়ির চাইতে ধরে নিচ্ছে আর কি। অর্থাৎ পরিধির ওপর বস্তুর রৈখিক, শোনো, পরিধির ওপর বস্তুর অতিক্রান্ত দূরত্ব যদি ইনকে হয়, তার মানে ধীরে ধীরে যতই সময় যাচ্ছে ততই তার অতিক্রান্ত দূরত্ব বাড়ছে। দেখো দেখো, এই 1 বলার মধ্যে কতটুকু দূরত্ব করছে? এটা 1, এখন কতটুকু করলো? এটা। তার মানে যত স্পিড যত বেশি, তার, হ্যাঁ যত বস্তুর স্পিড বেশি হবে, তার রৈখিক দূরত্ব, কৌণিক দূরত্ব, এগুলো সব কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। তাহলে এগুলো যদি বাড়ে, তাহলে আমার বেগের মানও কি হবে? কৌণিক বেগের মানও বাড়বে, রৈখিক বেগের মানও বাড়বে। তাহলে যদি এখানকার ডিএস বাই ডিটির তুলনায়, কোথায় কার? এখানকার ডিএস বাই ডিটির তুলনায় এখানকার ডিএস বাই ডিটি যদি বাড়িয়ে যায় এখানকার তুলনায় ওঠে, তাহলে তুমি বুঝে যাবা বস্তুর বেগ ধীরে ধীরে কি হচ্ছে? বাড়ছে। তাহলে বস্তুর বেগ ধরো এখানে আছে কত? 5 মিটার পার সেকেন্ড, এখানে বস্তুর বেগ 10 মিটার পার সেকেন্ড, এখানে বস্তুর বেগ কত? 15 মিটার পার সেকেন্ড সাপোজ, এখানে বস্তুর বেগ কত? 20 মিটার পার সেকেন্ড। এখন দেখো তো পরিধির উপর বেগের মানের কি পরিবর্তন হচ্ছে না? হচ্ছে না? এই মানের পরিবর্তন থেকে আসবে পরিধির উপর রৈখিক ত্বরণ। কি ত্বরণ? তাহলে এই ত্বরণটা কোথা থেকে আসে? পরিধির ওপর রৈখিক বেগের মানের পরিবর্তন থেকে আসে। এই ত্বরণটা দেখো তো, এখানে কি কৌণিক ত্বরণ আছে না নাই? এই জায়গাতে কৌণিক ত্বরণ আছে, কৌণিক বেগের মান কি হচ্ছে ভাই? এখানকার ডিথিটা বাই ডিটি যা, এখানকার ডিথিটা বাই ডিটির মান বেশি। তাহলে এখানকার তুলনায় এখানকার কৌণিক বেগ বেশি, তার তুলনায় এখানকার কৌণিক বেগ বেশি, তার তুলনায় এখানকার, কারণ যতই সময় যাচ্ছে ততই তার ঘোরার প্যাটার্ন করছে, ততই কোন বরাবর অতিক্রান্ত স্বর্ণ কী হচ্ছে? বেড়ে যাচ্ছে। তার মানে এখানে রৈখিক বেগের মানও পরিবর্তন হচ্ছে, কৌণিক বেগের মানও পরিবর্তন হচ্ছে। কৌণিক বেগের কি দিক পরিবর্তন হচ্ছে? অ্যান্সার হচ্ছে না। কারণ বস্তু যখন এই প্যাটার্নে ঘোরে, তো বস্তু যেভাবে যেখানে থাকুক না কেন, কৌণিক বেগের ডিরেকশন সবসময় কোন দিকে? বাইরের দিকে। তোমাদেরকে কোনো ঝামেলা আছে? বলো তো, ইনকে করলে কি দিকের পরিবর্তন হয়? তোমার কি মনে হচ্ছে যে দিকের পরিবর্তন হচ্ছে? কলমের কি দিকের পরিবর্তন হচ্ছে? না। আল্লাহ, সি 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 সি, এটা কোন দিক? পশ্চিম স্যার, এখন কোন দিক? পশ্চিম স্যার, এখন পশ্চিম, এখন পশ্চিম, এখন পশ্চিম, এখন পশ্চিম। দিকের পরিবর্তন হলো, এটা মানে কি পশ্চিম না? এটা কি পশ্চিম না? অল টাইম কোন দিক করতে? কোন দিক? পশ্চিম দিক। কোনো ঝামেলা আছে নাকি? তাহলে এরকম দিক পশ্চিম, এরকম দিক পশ্চিম, এরকম দিক পশ্চিম, এরকম দিক পশ্চিম, এরকম দিক পশ্চিম। তার মানে বস্তুর এরকম করতে থাকলে, এই যে এইভাবে ঘুরতে থাকলে দেখো কৌণিক বেগের দিকের কোনো চেঞ্জ হয় না, দিক সবসময় কোন দিকে? বাইরের দিকে। এই যে কৌণিক বেগের দিকের কোনো পরিবর্তন নাই। তাহলে কৌণিক বেগের কিসের পরিবর্তন হচ্ছে? এখানে মানের পরিবর্তন হচ্ছে। মানের পরিবর্তন হলে তাহলে কৌণিক বেগের মানের পরিবর্তন থেকে আমরা কি পাবো? কৌণিক ত্বরণ। তাহলে বলো দেখি, ত্বরণ কাকে বলা হয়?
বেগের পরিবর্তন হারকে ত্বরণ বলে। তাহলে এখন আমরা তোমাকে যেটা লিখে দেবো সেটা হচ্ছে কি, তোমরা চাইলে না তোলা যাবে না, তোলা যাবে না, তোমরা আমার দুটো লাইন অন্তত দেখা লাগবে। তাহলে রৈখিক ত্বরণ কাকে বলা হয়? তাহলে আমি রৈখিক ত্বরণ কি লিখবো দেখো, বৃত্তাকার পথে ঘূর্ণনশীল বস্তুর রৈখিক বেগের মানের ধরে পেলো মানের পরিবর্তন থেকে, হ্যাঁ এদের ওই যে সমস্যা, তো এদের সাথে আর বকাবকি করা যাবে না, পরিবর্তন, ওই জন্য তোমাকে টাকা আসলাম যে এদের সমস্যা আছে। বৃত্তাকার পথে ঘূর্ণনশীল বস্তুর রৈখিক বেগের মানের পরিবর্তনের হারকে রৈখিক ত্বরণ বলে। ওই যে লিখে দিচ্ছে পশ্চিম ত্বরণ বলা হয়। একে বা এটি দ্বারা লেখা হয়। এটি কে স্যার? ওই ট্যানজেন্সিয়াল যে এক্সেলারেশন। তাহলে কোনো বই, যে সমস্ত বই বলছে এটাকে পশ্চিম ত্বরণ, তারা লিখছে এটি, আর যারা বলছে রৈখিক ত্বরণ তারা লিখছে এ। ইসা স্যার কি লিখছে এ, আর সেলু স্যার কি লিখছে এটি। তো তুমি তো দেখে তো বুঝতে পারবে না, বই পড়ে তো বুঝতে পারবে না, আবার করতে আসলো, এটা তো আমাকে বলতে হবে তো। তাহলে তাহলে এটা একে এটি দ্বারা প্রকাশ করা হয়। আমি একটু দ্রুত টেনে যাচ্ছি, টেনশন নাই, প্রকাশ করা হয়, সো মাচ ইম্পর্টেন্ট। এবার বলো তো এ মানে কত? ও স্যার ডিবি বাই ডিটি, বেগের কিসের পরিবর্তন? মানের পরিবর্তন। হয়নি স্যার, এটাতে কি বোঝায়? মডুলাসে কি বোঝায়? ভেক্টর আবার পড়ে আসো, যাও এটি খালি এই যে পড়ে আসো, ভেক্টর পড়ে আসো। এ মডুলাস চেঞ্জ হয়ে যাবার, ওই আবার চেঞ্জ হওয়ার চাচ্ছে না, কও হ্যাঁ। এই যে এটাতে কি বোঝায়? বেগের কি বোঝায় বলো তো দেখি? মান বোঝায় না। তাহলে এই যে সামনে ডি আছে, তাহলে কিসের পরিবর্তন? মানের পরিবর্তন। তাহলে বেগের মানের পরিবর্তনের হারকে বলা হয় এটি বা এ। বুঝতে পারছো? আমি কি তোমাকে বুঝাতে পারছি ঠিক মতো? ওকে, কেন এরকম করলাম বুঝতে পারছেন স্যার? এলে কারণ আছে তো, এরকম করার কারণ আছে তো, লাস্টে বুঝবা কারণ কি। কারণ আছে, খেয়াল করো। নিচে নাম, ফাইন, ওকে। এবারে চলে আসি, এটা কি শিখা? আমি প্রত্যেকটা জিনিস ধরবো, আর এই যে লেখালেখির পরে ধরে ফেলে কিন্তু মারবো। অনেকে বলবেন ফাপড় মারিচ্ছে। এবার খেয়াল করো, কৌণিক ত্বরণ কি? ঘূর্ণনশীল বস্তুর কৌণিক বেগের আচ্ছা, কোন একটা জায়গা ধরো মানও পরিবর্তন হচ্ছে, দিকও পরিবর্তন হচ্ছে, ওখান থেকে কি পাবো? ওখান থেকে দুটো পরিবর্তনের ফলেই কৌণিক ত্বরণ পাবো। দুটো পরিবর্তনের ফলে, মানে পরিবর্তনের ফলে পাবো কৌণিক ত্বরণ, আবার কৌণিক বেগের দিকের পরিবর্তন থেকেও পাবো কৌণিক ত্বরণ। ওটি আবার দুটো কিন্তু আলাদা না। তার মানে এই আমি দেখো, আমি কি এই যে বৃত্তাকার পথে যদি করে কোনো জায়গায় যদি কৌণিক বেগের মানও পরিবর্তন হয়, দিকও পরিবর্তন হয়, দূরে যদি পরিবর্তন হয়, তাহলে দূরে থেকেই পাবো। এখন জাস্ট বৃত্তাকার পথে ঘুরলে সেক্ষেত্রে আমরা দেখেছি বৃত্তাকার পথে যখন বস্তু করে তার কৌণিক বেগের দিক পরিবর্তন হয় না, শুধুমাত্র কি পরিবর্তন হয়? মানের পরিবর্তন। তাও কোন ক্ষেত্রে? সব ক্ষেত্রে, এরকম ক্ষেত্রে না, এই ক্ষেত্রে হবে না। এক্ষেত্রে মানও পরিবর্তন হচ্ছে না, দিকও পরিবর্তন হচ্ছে না। মানে দিক কোন দিকে? আরে কলমের হেড যেদিকে সেদিকে, তাহলে এদিকে দিক। এক্ষেত্রে মানও পরিবর্তন হচ্ছে না, দিকে পরিবর্তন হচ্ছে। কোন ক্ষেত্রে হবে? এই ক্ষেত্রে হবে। দেখো একদল খুব পাগলা হয়ে গেছে, এইটা ধীরে ধীরে বাড়তে আরে না বাড়ুক, ওই শালুমিনি স্টার্ট দেয় না, অনেকটা এরকম। তাহলে এখানে শুধু কিসের পরিবর্তন হচ্ছে? মানে। কিন্তু আমি এখানে কিন্তু তা লিখবো না। আমি কি লিখবেন? ঘূর্ণনশীল বস্তুর কৌণিক বেগের পরিবর্তনের হারকে কৌণিক ত্বরণ বলে। একে কি দ্বারা প্রকাশ করা হয়? একে আলফা দ্বারা প্রকাশ করা হয়। হোয়াট ইজ আলফা? আলফা সমান ডি ওমেগা ডিভাইড বাই ডিটি। স্যার বলো, এটা দেবো? দাও।
স্যার মর দেব না, কারণ এর মধ্যে মান পরিবর্তন আছে, দিকেরও পরিবর্তন আছে। হ্যাঁ, সেখানে হয়তো দিকের পরিবর্তন হচ্ছে না, তাহলে শুধু মানের পরিবর্তন হচ্ছে। বিষয়টা বোঝা গেছে? তাহলে দ্রুত লিখে নিচ্ছি আমি। এবার কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রমুখী ত্বরণ কি বলো? না 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 কেন্দ্রমুখী ত্বরণ আমি এভাবে বলবো। দেখো, কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ হচ্ছে রৈখিক বেগের মানের পরিবর্তন থেকে পরিবর্তন করে কে? কেন্দ্রমুখী। আরে বারবার বেগের ডিরেকশন চেঞ্জ করছে, টান মারে টান মারে টান মারে, হে 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 ওইদিকে যাওয়ার চাচ্ছে। দেখ এটা কোন দিকে যাওয়ার চাচ্ছে? ওইদিকে, ওইদিকে যাওয়ার চাচ্ছে, এদিকে যাওয়াচ্ছে, হ্যাঁ ওদিকে যাচ্ছে, হ্যাঁ ওদিকে যাচ্ছে, হ্যাঁ ওদিকে যাচ্ছে। তো বারবার যে হ্যাঁসকা 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 টান মারিচ্ছি, যার ফলে ঘুরিচ্ছে, ওই ঘুরিচ্চার বেগের দিকের পরিবর্তন হচ্ছে, ঘুরিচ্চার বেগের দিকের পরিবর্তন হচ্ছে। কার কারণে? কেন্দ্রমুখী বল। তাহলে এখন আমি বলবো এক রৈখিক বেগের, না আমি এভাবে দেখবো না, বৃত্তাকার পথে, বৃত্তাকার পথে ঘূর্ণনশীল 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 বস্তুর রৈখিক রৈখিক বেগের বেগের দিকের পরিবর্তন থেকে, রৈখিক বেগের দিকের পরিবর্তন থেকে কেন্দ্রমুখী ত্বরণ আসে। কেন্দ্রমুখী ত্বরণ ত্বরণ সৃষ্টি হয়, সৃষ্টি হয়। এটা লিখে রাখলাম। কেন্দ্রমুখী ত্বরণকে এসি দ্বারা প্রকাশ করা হয়। এসি সমান ভি স্কয়ার ডিভাইডেড বাই আর। ও স্যার বলো, কিছু তো বুঝলাম না, কোথায় কি বুঝলাম না? এই যে ভি স্কয়ার বাই আর কেন সঙ্গে একদিন বাবা, এটার একটা রাশিমালা আছে প্রমাণ করা লাস্টে। তো আমাদের এখন আপাতত এটা শুধু বুঝে রাখো। সি লিখলেন কে? সেন্টিমেটাল, যে সেন্টিমেটাল এসি, সেন্টি ফিউ গেল, আমি কে লিখবো এসি, কিন্তু বুঝে নেবে কোন পারপাস আমি ইউজ করতেছি। তো যাই হোক, ওটা পরে আমার কথা বি, সেন্টি কেন্দ্রমুখী কেন্দ্রবিমুখী নিয়ে পরে কথা বি। তাহলে এসি সমান আমার কি মনে রাখবো? ভি স্কয়ার বাই আর। এর মনে রাখার খুব জরুরি। হ্যাঁ, কারণ লাস্টে যে প্রমাণটা করবো তার জন্য এটা খুব জরুরি। আপাতত এটা মনে রাখবা, এসি সমান ভি স্কয়ার বাই আর। এই সূত্র দিয়ে কি বের করা যায়? কেন্দ্রমুখী ত্বরণ। এইবার এটুকু বুঝতে পারছো? গুড। এবার একটু তাকাবা, কিন্তু এবার একটু চমৎকার তাকাবা। লাস্ট অপশন, লাস্ট অপশন। আর এটা কি থাকলো যে? গুড, লাস্ট অপশন। লাস্ট অপশন লব্ধি ত্বরণ। খেয়াল করবা, খেয়াল করবা, হোপলেস হয় না। বস্তু এখান থেকে বস্তু ওখানে গেল, এখানে বেগ ছিল একটা, ওখানে বেগ হলো আরেকটা। এখানে বেগ ছিল v1, ওখানে বেগ হলো v2। তাহলে বেগের পরিবর্তন ডিরেকশন কি হবে? বস্তু এভাবে ঘুরছে না, এভাবে ঘুরতেছে না, এভাবে ঘুরতেছে না। তাহলে বস্তু গেছে এখান থেকে এখানে, তাহলে বেগের পরিবর্তন হচ্ছে কোন দিকে বলো? তাহলে স্যার বেগের পরিবর্তন হচ্ছে, বেগের পরিবর্তন যে আমি বার করবো v2 - v1, সেই বেগের পরিবর্তন দিক হবে কোন দিকে? ওই দিকে। কোন দিকে বেগের পরিবর্তন দিক হবে স্যার? বেগের পরিবর্তন দিক হবে এই দিকে, এইদিকে। বেগের পরিবর্তন দিক হলো এইদিকে। যেদিকে বেগের পরিবর্তন দিক, সেদিকেই থাকবে আমার পশ্চীয় ত্বরণ। তাহলে পশ্চীয় ত্বরণ কৃষক নাম দেওয়া হয়েছে, অল টাইম কোন দিকে থাকে? পশ্চ বরাবর। বস্তুর এইখানে পশ্চীয় ত্বরণ কোন দিকে? বেগ এখানে একটা পেলাম, এখানে একটা পেলাম, এই দুই পয়েন্টে যোগ করে দাও। এই যে পশ্চ বরাবর, এইদিকে হচ্ছে বেগের ডিরেকশন। তাহলে এক এক সময় বেগের ডিরেকশন কোনটা হচ্ছে? এক এক রকম। ছেলে কোন দিক বরাবর? পশ্চক বরাবর, পশ্চক বরাবর। তাহলে এখন একটু খেয়াল করো, এদিকে আমার এ এদিকে আমার এ টি। কেন বস্তু যখন এখানে থাকবি তখন কেন্দ্রমুখী বল কোন দিকে? কেন্দ্রের দিকে। কেন্দ্রমুখী বল কোন দিকে? কেন্দ্রের দিকে। এদিকে না? আচ্ছা, এদিকে কি আছে স্যার বলো আমাকে? এদিকে কি আছে স্যার? এইদিকে আছে আমার এসি। কিসি? এসি। এসি কি? কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে বস্তু যখন এখানে, তার কেন্দ্রমুখী ত্বরণ কেন্দ্রের দিকে, আর ওই দিকে কি থাকলো? পশ্চীয় ত্বরণ। এই দুটার যে লব্ধি, কার লব্ধি স্যার? কার লব্ধি? এই দুটার যে লব্ধি, সেটা আমার এইদিকে, এইদিকে। এই লব্ধির নামই এ আর। এই লব্ধি ত্বরণকে কী দ্বারা প্রকাশ করা হয়? এ আর দিয়ে। আমি একটু প্রকাশভঙ্গিতে লিখে রাখি। রৈখিক ত্বরণ এটা হচ্ছে, এটা দিয়ে, এটা হলো এ দিয়ে। আর এখানে একটি আমার একটু সময় যাক, সমস্যা নেই, আমার একটু সুন্দর করে সাজুগুজু করে রাখি। এটা স্পর্শীয়, এটা এটি, এটি এটি এটি, এটাকে বড় এটি, এটা হলো এটি, এইটা, এটা কি আলফা, এটা কি এসি, হ্যাঁ এটা কি এ আর। সাবাস, এই যে লিখে রাখলাম। তাহলে এর নামে কি? এইটার নামই হচ্ছে এই যে
কি বলবো বলো 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 আমাকে বলো বলো, আমরা কি বলবো? আমরা বলবো, এটাকে একটু হাইলাইট করে দিই বাবা, এটা থিকনেস বাড়াই দিই, এই যেটা, হ্যাঁ আমরা বলবো কেন্দ্রমুখী ত্বরণ আর স্পর্শীয় ত্বরণের, কেন্দ্রমুখী ত্বরণ আর স্পর্শীয় ত্বরণের ভেক্টর যোগফলকে বলা হবে লব্ধি ত্বরণ। কারণ এটা ভেক্টর না, ওটা কি ভেক্টর না? তাহলে ভেক্টর যোগফলকে কি বলা হবে? লব্ধি ত্বরণ। ক্যা ভেক্টর যোগফল ক্যা? কারণ দেখো এটা, আরে এটা মাঝখান থেকে আছে রে, দূরের লব্ধি রে, এটা আর এটার লব্ধি এটা। তাহলে আমি কি বলতে পারি? এ আর ভেক্টর সমান এসি ভেক্টর যোগ এটি ভেক্টর। তাহলে এই দুটো ভেক্টর যোগফলকে বলা হয় এই ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন আর কেন্দ্রমুখী ত্বরণ, এই দুটোর যোগফলকে বলা হয় এ আর। বুঝতে পারছো কি ক্লাস হচ্ছে? তুমি বুঝতে পারছো? মারাত্মক ফাটাফাটি ক্লাস হচ্ছে, পুরা কৌণিক পাঠটা উঠে চলে আসছে। কোন সময় কোন কেস লিখবি, কী করবি না করবি, সমকৌণিক বেগ হলে কী থাকবি কী থাকবি না। এখন আমি তোমাকে একটা কোশ্চেন করি, যদি বস্তু, আমি তোমাকে একটা কোশ্চেন করে দিচ্ছি, এটা কি সবসময় থাকবি? এটি ভাবো, যারা মনোযোগ দিচ্ছ তারা, যারা পদার্থবিজ্ঞানকে ভালোবাসো, এটা কি সবসময় থাকবি? না। এটা কি সবসময় থাকবি? হ্যাঁ, তাই তো কথা ছিল। এটা কি সবসময় থাকবি? না। কোন কেসে থাকবি না? বস্তু যদি সমকৌণিক বেগে ঘোরে, অর্থাৎ পরিধির উপর বেগের মান যদি সেম হয়, তাহলে থাকবি না। সেক্ষেত্রে আমার লব্ধি ত্বরণ কত? এই লব্ধি ত্বরণ কত? হ্যাঁ, যেটা লব্ধি ত্বরণ সেটাই আমার কেন্দ্রমুখী ত্বরণ। সেক্ষেত্রে কি লব্ধি ত্বরণ থাকবে কি না? থাকবে। কিন্তু লব্ধি ত্বরণ আর কেন্দ্রমুখী ত্বরণ তখন কি হবে? সেম। তখন লব্ধি ত্বরণ আর কেন্দ্রমুখী ত্বরণ কি হবে? সেম। এবার আমি কি বলার চেষ্টা করলাম? আমি বলার চেষ্টা করলাম তোমার ভেক্টরের সমস্যা হলে বিশাল সমস্যা, খালি এখানে সমস্যা না, সবগুলো অধ্যায়ই সমস্যা। ভেক্টর সমস্যা হলে সমস্যা। আমি বলার চেষ্টা করছি, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, বি ভেক্টর। তাদের লব্ধি কোথায় স্যার? তাদের লব্ধি হচ্ছে এইটা, এটা হচ্ছে তাদের লব্ধি, এ আর বি এর লব্ধি, এ আর বি এর লব্ধি, মাঝখান থেকে আছে আর কি, এ আর বি এর লব্ধি হচ্ছে এটা। কোনো কারণে যদি আমি এটাকে জেরো বানায় দেই, তাহলে এই লব্ধিটা চলে আসবি কার পরে? এই যে লব্ধি আটটা এখানে থাকবে না, এখানে আর থাকবে না, ওই লব্ধি আর দৌড় দিবি কার পরে? এর উপরে। কারণ লব্ধি আরও যা হবে তখন এ ভেক্টরও তাই হবে। এটাই তো ওখানে কথা বললাম। তাহলে বাবা বলেন স্যার, এটার মান কেমনি বের করবি? এ আর ভেক্টর, তার মান √AC² প্লাস AT²। যদি এটি না থাকে তাহলে যেটা আর এর মান সেটাই এসি এর মান, যেটা এসির মান সেটা কি আর এর মান, যেটা এসি এর মান সেটা কি আর এর মান। এইটা হলো আমাদের কি? লব্ধি ত্বরণ। তাহলে লব্ধি ত্বরণ কাকে বলা হয় বলো? লিখে দেবো তো আমি। লব্ধি ত্বরণ কাকে বলা হয় আমি নিচে লিখে দিই বাবা। তোমরা এখন এক কাজ করো, আর তোমাদের আমি ওয়েট করবো না, আরও কাজ আছে মেলা। তোমরা এখন কাজ করো, তোমরা তোলো দ্রুত। আমি যা বুঝছি আমি তাই তুলে রাখি। আমি বুঝছি রৈখিক ত্বরণ ও কেন্দ্রমুখী ত্বরণের লব্ধি, রৈখিক ত্বরণ ও কেন্দ্রমুখী ত্বরণের ভেক্টর যোগফলকে লব্ধি ত্বরণ বলে। স্পর্শীয় ত্বরণ ও কেন্দ্রমুখী ত্বরণের গেছে ভেক্টর যোগফলকে লব্ধি ত্বরণ বলে। এইটা ফাইন। যাদের তোলা শেষ তারা একটু দেখো, বস্তু যখন এখানে থাকবে এদিকে, তার দেখো যাদের তোলা শেষ, বস্তু যখন এখানে থাকবে তখন তার, যেহেতু বস্তু এই প্যাটার্নে ঘুরছে, তখন এদিকে থাকবে তার এটি, কি থাকবে? এটি। আর ওই দিকে থাকবে কেন্দ্রমুখী ত্বরণ এসি, আর তখন লব্ধি ত্বরণ কিন্তু হয়ে আসবে এটি। তাহলে লব্ধি ত্বরণ কিন্তু বারবার কী হয়ে যাচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু তখন এটা আসবে এ আর। বিষয়টা বোঝা গেছে বাবা? ঠান্ডা মাথায়। এখানে প্রত্যেক মুহূর্তে রৈখিক বেগের মানের পরিবর্তনের হার থেকে আমার আসবে রৈখিক ত্বরণ বা পশ্চীয় ত্বরণ, যা কিনা হবে বৃত্তের স্পর্শক বরাবর। রৈখিক বেগের দিকের পরিবর্তন থেকে আমাদের আসবে কেন্দ্রমুখী ত্বরণ, কারণ দিকের পরিবর্তন করে কেন্দ্রমুখী বল, সেখানে আমাদের আসবে কেন্দ্রমুখী ত্বরণ।
রৈখিক বেগের মানের পরিবর্তন থেকে রৈখিক ত্বরণ, দিকের পরিবর্তন থেকে কেন্দ্রমুখী ত্বরণ। আর কৌণিক বেগের মানের পরিবর্তনের হার থেকে আসবে আমাদের, বা কৌণিক বেগের যেখানে কৌণিক বেগের যেখানে মান দিক দুটোই পরিবর্তন হতে পারে, তাহলে কৌণিক বেগের পরিবর্তন থেকে আমাদের আসবে কৌণিক ত্বরণ। তাহলে কৌণিক বেগের পরিবর্তনের হারকে বলা হয় কৌণিক ত্বরণ। আর কৌণিক ত্বরণ কোথা থেকে আসে? কৌণিক বেগের পরিবর্তন থেকে আসে। এবার যদি রৈখিক ত্বরণ বা পশ্চীয় ত্বরণ আর যদি কেন্দ্রমুখী ত্বরণ আমি যোগ করে দেই, ভেক্টর যোগ করি, তাহলে আমি পাবো লব্ধি ত্বরণ। ওকে, মানে কোনো সমস্যা পারবে না? পারা উচিত। দেখি দুইজনকে একটু দেখি। ভি ইকুয়াল কি দেখলা? কি দেখছিলা? আরে না, এর কোনো লিমিটেশন নাই। ভি ইকুয়াল কি দেখছিলা? ভি ইকুয়াল কি দেখছিলা? আর ওমেগা। তাহলে এবার আমি যদি এই দুই পাশে ডিফারেন্সিয়েট করি, ডি বাই ডিটি, ভিকে ডিফারেন্সিয়েট ডি বাই ডিটি, আর ওমেগাকে ডিফারেন্সিয়েট, আমি কোন বই ফলো করতেছি? ইসাক স্যারের বই। যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে কি পাওয়া যায়? ডিবি বাই ডিটি, আর এখান থেকে পাবো আরটাকে বাইর করে নিলাম, ডি ওমেগা ডিভাইড বাই ডিটি। বুঝছো নাকি বোঝো নি? এটা হচ্ছে বেগের পরিবর্তন, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে আলফা। এটা দেখো তো কোন বেগের পরিবর্তন হার না? আর এটা কি রৈখিক বেগের পরিবর্তন হার না? রৈখিক বেগের পরিবর্তন হার থেকে কি আসবে? এ। আর কোন বেগের পরিবর্তন হার থেকে কি আসবে? আলফা। এবার আমরা তোমাকে যদি জিজ্ঞাসা করি যে এটা ভেক্টর কী হবে, তাহলে তোমার চিন্তা করতে হবে ওটা কী ছিল? ভি ভেক্টর ইকুয়াল ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর। তাহলে এখান থেকে আমাদের আসে এ, ওমেগার থেকে আসে আমাদের আলফা, আর এখান থেকে আমাদের আসবে আর, এই যে এটা ভেক্টর রূপ। তার মানে এটার ভেক্টর রূপ কী হবে? আলফা ক্রস আর, এইটা। বুঝছো না বোঝো নেই? দূরত্ব তোলো, খালি বুঝতে হবে না। স্যার দাঁড়াও, ওয়েট। লিখছো? এবার দাঁড়াও, এটা টাইটেল দিবা কৌণিক ও রৈখিক ত্বরণের মধ্যে সম্পর্ক। কৌণিক ত্বরণ ও রৈখিক ত্বরণের মধ্যে সম্পর্ক। রৈখিক ত্বরণের মধ্যে সম্পর্ক, ত্বরণের মধ্য সম্পর্ক। না বুঝলেও কোনো দাবি দেওয়া নাই। এখান থেকে খেয়াল করি, একটা বস্তু এখানে গেছে, এখান থেকে এখানে গেছে, এটা কি ডিএস? এটা কি ডিএস? তাহলে এখান থেকে আর মানে কত? ডিএস। মনোযোগ, কথা বলবি না, একদম কথা বলবি না, আতেল সাজবি না, যাই কথা বলি তাই বুঝবো আতেল। এটা ডিটিটা। তাহলে এখান থেকে এখানে গেছে অত্যন্ত ক্ষুদ্র সময়, তার নাম হচ্ছে ডিটি। এতক্ষণ আমি যে পড়ানটা পড়ালাম ওইটা আমি পড়ায় কোনোদিন অভ্যস্ত না, ওটা আমি পড়াচ্ছি ইসাক স্যারের বই থেকে। এখন তুমি চলে আসো এই জায়গাতে। বৃত্তের ব্যাসার্ধ কত? আর ব্যাসার্ধ আর। এই ব্যাসার্ধ কি রাশি? এই ব্যাসার্ধ কি রাশি? ভেক্টর রাশি। ব্যাসার্ধ ভেক্টর রাশি। ব্যাসার্ধ বস্তু যখন এখানে ছিল তখন ব্যাসার্ধের ডিরেকশন ছিল এটা, বস্তু যখন ওইখানে গেল তখন ব্যাসার্ধের ডিরেকশন হচ্ছে এটা। কোনো ডাউট? তাহলে বস্তু যখন এখানে ছিল ব্যাসার্ধের ডিরেকশন এটা, বস্তু যখন ওখানে চলে গেল তখন ব্যাসার্ধের ডিরেকশন হচ্ছে এইটা। আর পরিধির উপরে যে দূরত্ব দেখতে পাচ্ছ তার নাম কি? ডিএস। মনোযোগ দিও। তুমি কি ছোটবেলায় পড়ছো? দেখো তো বাবা, মনোযোগ বা, ছোটবেলায় কি তুমি পড়ছো না? ছোটবেলায় ছোট থাকতে, স্যার কোন সময়? স্যার ক্লাস 10-এ না 9-এ? না ইন্টার ফার্স্ট ইয়ারে। তুমি কি ছোটবেলায় পড়ছো না? দেখো, খেয়াল করো, আমি একটু বড় করে দিচ্ছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। একটু দেখো একটু দেখো তো, এইরকম কোনো কিছু কি পড়ছিলা ছোটবেলায়? দেখো তো কোথায় যেন পড়ছিলা? স্মরণ ভেক্টরের জায়গাতে। দেখো তো পড়ছিলা স্মরণ ভেক্টরের জায়গাতে? আমি পড়ে দিচ্ছি, দেখো। হোয়াট ইজ দিস?
R1 কথা বলবো না আমি কিন্তু কষ্ট পাবো ভেক্টর হোয়াট ইজ দিস R2 ভেক্টর হোয়াট ইজ দিস ডেল আর ভেক্টর কথা বলো না কষ্ট পাবো আস্তে করে বলতেছি ছোট করে বলতেছি খুব সাবধানের সাথে বলতেছি এবার বলো তো দেখি একটা ত্রিভুজে যে কোনো দুটি ভেক্টর একই ক্রমে থাকলে তৃতীয় ভেক্টর যেটি তৃতীয় বাহু আর কি ত্রিভুজ সূত্র হচ্ছে একটা ত্রিভুজে যে কোনো দুটি বাহু সন্নিহিত বাহু একই ক্রমে দুটি ভেক্টর নির্দেশ করলে তৃতীয় বাহু বিপরীত ক্রমে ওই দুটি ভেক্টরের লব্ধি নির্দেশ করবে এটা তো আমরা জানি তাহলে এটা কী ক্রমে আছে একই ক্রমে আর এটা তাদের কি গুড তুমি কি মনে করছো এখানে আমি যদি এখানে কিছু বাচ্চা পাওয়া যায় সেই বাচ্চাকে যদি আমি জিজ্ঞাসা করি বলো তো R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর ইকুয়াল হোয়াট ও কত করে হয় ভালা 0 অ্যান্সার হচ্ছে ন কে স্যার এর মান ওর মান বিয়োগ করলে 0 হবে আমি কি মান বিয়োগ করেছি এটি ওপরে কি চিহ্ন দেওয়া আছে তাহলে 0 কোন দুঃখে লিখিস লেখা যাবি তাহলে আমার কি আসবি স্যার R2 এবং R1 থেকে কি আসবি আমার এই ব্যাসার্ধের পরিবর্তন থেকে যখন বস্তু এখান থেকে এখানে যায় তাহলে ব্যাসার্ধের পরিবর্তন থেকে আমার ব্যাসার্ধের পরিবর্তন মানে এই ব্যাসার্ধ মাইনাস এই ব্যাসার্ধ এটা হলো ব্যাসার্ধের পরিবর্তন এই ব্যাসার্ধের পরিবর্তন থেকে কি আসবে দেখিস R2 ভেক্টর প্লাস ডেলার ভেক্টর কারণ দুটো একই ক্রমে আছে তাহলে দুটি ভেক্টর একই ক্রমে থাকলে এই দুটো ভেক্টর যোগফল তৃতীয় ভেক্টর সমান এটা সমান R2 ভেক্টর তাহলে বলতো দেখি ডেলার ভেক্টর সমান কত লিখবো R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর এটা কিন্তু 0 না এই পরিবর্তন যদি খুব কাছাকাছি হয় তাহলে ডেলারের পরিবর্তে হবে ডিআর কি আর ডিআরটা কিসের পরিবর্তন ব্যাসার্ধের পরিবর্তন তাহলে বস্তু যখন এখানে থাকে তখন ব্যাসার্ধ এইদিকে বস্তু যখন এখানে আসলো তখন ব্যাসার্ধ আমার এইদিকে তাহলে ইনকে করে না যায় ব্যাসার্ধের পরিবর্তন এর থেকে এটি গেল তাহলে এই ব্যাসার্ধের পরিবর্তনটা করছে এই হ্যাঁচকা টান কেন্দ্রমুখী বল তাহলে আমি বলতে চাচ্ছি কি একটু খেয়াল করে দেখিস এখানে দুটো জিনিস আছে এবার তুই মনে রাখবি এখানে ডিএস আছে না হোয়াট ইজ ডিএস ডিআর কি না এটি ডিআর নামে আরেকটা জিনিস আছে তাহলে এখানে কি আছে বল এ ভাই কে 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 হ্যাঁ এটি আরেকটাই আছে তার নাম কি ডি আর এটা ভেক্টর এটাও ভেক্টর ডিএস ভেক্টর কোন দিকে স্যার ডিএস ভেক্টর কোন পার্শ্ব বরাবর পরিধির পার্শ্ব বরাবর স্যার ডিআর ভেক্টর ওটা করতে যাচ্ছে স্যার এটা হচ্ছে পরিধির ওপর সরণ থেকে যাচ্ছে এই যে এটা এইটা এটা কি ডিএস আর ওটা কি ডিআর ডিআর কোথা থেকে যাচ্ছে দিকের পরিবর্তন থেকে যাচ্ছে আর ডিএস কে থেকে যাচ্ছে স্মরণের পরিবর্তনের স্মরণের মান না এটা ডিএস কি স্মরণের মান না এখন আপনি কি কভার চাচ্ছেন দেখিস একটু ভালো ছাত্রগুলো একটু ভালো করে দেখো তো বাবা তুমি এটা ম্যাচিং করতে পারো কিনা আই লাইক ইট ভালো ছাত্রগুলো শুধুমাত্র একটু ভালো করে দেখো আমি জানি অনেক তারা হচ্ছে আমি এইভাবে পড়ে অভ্যস্ত ভি ভেক্টর সমান সমান ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর এর মধ্যে আর কোনো খাদ নাই ওটি মেলা খাদ ছিল ইসাক স্যারের বই থেকে পড়াইছি ওটি মেলা খাদ আছে এর মধ্যে কোনো খাদ নাই এবার খেয়াল কর উভয় পাশে আমি ডিফারেন্সিয়েট করবো ভি ভেক্টর এটা প্রমাণ করলে কাম শেষ এই পাশে ডিফারেন্সিয়েট করবো ডি বাই ডিটি ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর কোনো ডাউট এবার দেখি ডিভি ভেক্টর ডিভাইডেড বাই ডিটি সমান সমান এটাকে আমি এটাকে ঠিক রেখে ওটাকে ডিফারেন্সিয়েট করবো এই তো ইউভি সূত্র ঠিক আছে তো তাহলে ওমেগাকে ঠিক রাখলাম ক্রস দিলাম ডি বাই ডিটি আর ভেক্টরকে ডিফারেন্সিয়েট করলাম এবার আর ভেক্টরকে ঠিক রাখলাম ডি বাই ক্রস দিলাম ডি বাই ডিটি ওমেগাকে আমি ডিফারেন্সিয়েট করলাম কোনো সমস্যা অবশ্যই সমস্যা এটা হয়নি হ্যাঁ হয়নি না ক্রস তো মানে সিকোয়েন্স মেনটেন করতে হবে ক্রসের সিকোয়েন্স মেনটেন করতে মানে ডট নাকি না তাহলে আগে থাকবি কি ওমেগা পরে কে থাকবি আর হুট করে তো তুমি আর কে আগে পরে ওমেগাকে তো দিতে পারবা না তাহলে দেখো খেয়াল করো ওমেগা আগে পরে আর ওটি কি হয়েছে আর আগে পরে কি হয়েছে তাহলে কেমনি ঠিক রাখলো তাহলে তো ঠিক থাকলো না তাহলে কি করা হচ্ছে সিকোয়েন্স মেনটেন করা হচ্ছে সিকোয়েন্স মেনটেন করার সাথে আমরা এইটাকে ওই পাশে সরিয়ে দেবো কি করবেন এটাই শুধুমাত্র ভালো ছাত্রদের জন্য বলছি না তাহলে লিখে তো খেয়াল করো কাকে জান ডিফারেন্সিয়েট করো ওমেগা তাহলে আমি ডি ওমেগা ডিভাইড বাই ডি টি ইনটু আর এখন কি সিকোয়েন্স ঠিক আছে হাসা আর এটি কাকে ডিফারেন্সিয়েট করছি ওমেগাকে কাকে ঠিক রাখছি আর কে সিকোয়েন্সটা আবার ওমেগা ক্রস আরই আছে এখানে কি ঠিক আছে আছে গেল এটা এবার সামনে আগাও
দেখো কিন্তু পরিধির ওপর এটাকে আমি কি লিখবো, বেগ লিখবো কিন্তু। দেখো এই খেয়াল করবা। আচ্ছা কোন ক্ষেত্রে জানো এটাকে সব ক্ষেত্রে লেখা জানা, তোমাকে আজকে লিখে দিয়েছি কিনা? ক্ষেত্রটা আমি ওরে ধরলাম, এটা সব ক্ষেত্রে লেখা জানা, ক্ষেত্রটা আমি ওরে ধরলাম। কোন ক্ষেত্রে ধরলেন? এখানে বেগের মান ও দিক উভয়ই পরিবর্তনশীল, এটা আমি ধরলাম। কে স্যার মান দিক দূরে পরিবর্তনশীল ধরলেন? কে দূরে পরিবর্তনশীল ধরলে আমার যদি সবগুলো ত্বরণ নিজে আসবি, এতক্ষণ যতগুলো ত্বরণ পড়েছি সব ত্বরণই আসবে, আমি সব ত্বরণ দেখাতে চাই এটার মধ্যে। ও আচ্ছা, তা বলো তো দেখি, এভাবে যদি ঘুরতে থাকে এই ওমেগা আর কি আছে, এটি এভাবে ঘুরতে আছে, এতক্ষণ তার কি ছিল? এটা ওমেগার মানের দিকের কোনো পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র কার পরিবর্তন হচ্ছে? মানে পরিবর্তন হচ্ছে। যদি এইকে যদি হয় তাহলে এখানে ওমেগার কিসের পরিবর্তন ধরছে? মানের কি পরিবর্তন। আরে তো বাস্তাক ফেরুল্লারি, মানের বল পরিবর্তন, মানের পরিবর্তন। আর এর দেখতো এইভাবে যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে ব্যাসার্ধের কি মান চেঞ্জ হয়? তাহলে এখানে কি চিন্তা করছে? ব্যাসার্ধের বল কেন ভেক্টর দেওয়া আছে না, তাহলে ব্যাসার্ধের কিসের পরিবর্তন? দিকের পরিবর্তন। বাহ, চমৎকার তো, চমৎকার, সেই চমৎকার তো, দিকের পরিবর্তন। ওকে, দেখতো এটি যেন ব্যাসার্ধের, এটা কি দিকের পরিবর্তনের হার না? ব্যাসার্ধের দিকের পরিবর্তনের, এই যে দিকের পরিবর্তনের হার থেকে আমি যে বেগটা পাবো, ব্যাসার্ধের দিকের পরিবর্তনের হার থেকে আমি বেগ পাবো, সেই বেগটার কি চেঞ্জ হচ্ছে? মান চেঞ্জ হচ্ছে না দিক চেঞ্জ হচ্ছে? অ্যান্সার হচ্ছে দিক চেঞ্জ হচ্ছে। তাহলে দিক চেঞ্জ হচ্ছে। আর এর পরিবর্তন থেকে আমার কি চেঞ্জ হচ্ছে? করেছে বেগের দিকের পরিবর্তন বলে। তাহলে এটা আমি দেখো, দেখ ডিভি ভেক্টর, এর মধ্যে কি আছে? মানও আছে, দিকও পরিবর্তন হচ্ছে। তার মানে এর মধ্যে কি পরিবর্তন হচ্ছে? মানও পরিবর্তন হচ্ছে, দিকের পরিবর্তন হচ্ছে। ডিটি সমান ওমেগা ক্রস ভি ভেক্টর। এই ভি ভেক্টরের কি পরিবর্তন হচ্ছে? শুধু দিকের। কিসের? দিকের। প্লাস ওমেগা মানে কি? আলফা ক্রস আর, স্যার কি চেনা লাগলো দেখি, কোনো এক সময় পড়াছিলেন, লাগে চেনা? আচ্ছা স্যার একটু চেনা লাগলো। হ্যাঁ, এবার চলে আয়। না স্যার আলফা ক্রস ওটা আর ছিল না, কোনটি যেন ছিল? আলফা ক্রস আর। ওটা কি আলফা ক্রস আর ছিল? ছিল তো রে। গুড, এবার একটু খেয়াল করিস, ভালো করে দেখিস। চলে যাচ্ছে কিন্তু আমি জায়গাতে। কে স্যার বলো এটা কি? স্যার জানি না কোনটা এটা। চলো তো দেখাসি তো, ওমেগা ক্রস ভি এটা মানে কি? দেখাসি তো এটা মানে কি? হোয়াট ইজ দিস? ওমেগা ক্রস ভি মানে কি? ওমেগা ক্রস ভি মানে কি জানি না একেবারে। ওমেগা মানে তোমাদের কি শিখেছি বারে? ভি বাই ভি কল আর ওমেগা না, আজকেই পড়লাম না। তাহলে ওমেগা মানে কত? ভি বাই আর, তার সাথে হলো কি ভি, ফলাফল কি হলো? ভি স্কয়ার বাই, এই যে যেন কি লিখতে বলছিলাম তোমাকে, দেখো তো ভি স্কয়ার বাই আর যেন কি লিখতে বলছিলাম, এবার চলো ওই জায়গাতে চলো। এই জন্য পরের দিন নিয়ে গেলে এটা হা করে চাইতে জানা আসেনি আজকে। এটা হলো এ সি, তাই নয় কি? তাহলে এটার নাম কি? এসি সমীকরণ কি পেলাম? ভি স্কয়ার বাই। এবার দেখো এর মধ্যে মানের পরিবর্তন আছে, দিকের পরিবর্তন থেকে আমার আসে কেন্দ্রমুখী ত্বরণ, মানের পরিবর্তন থেকে আমার আসে পশ্চীয় ত্বরণ। তার মানে এর মধ্যে আছে লব্ধি ত্বরণ এ আর, যেহেতু ভেক্টর তাই ভেক্টর। হোয়াট ইজ দিস? এ সি ভেক্টর। ভেক্টরটা আছে, ক্রস দাও, আরে ভেক্টর চিহ্নটা আছে না? হোয়াট ইজ দিস জানি না, কে তোমাকে আমি লিখে দিচ্ছি না? এ সমান আর, আর ক্রস, আরে এ সমান আলফা ক্রস আর পড়াছি কি বলাইনি? এটার নাম কি? ট্যানজেনশিয়াল না, রৈখিক ত্বরণ না? তাহলে এই দেখ আলফা ক্রস আর, এটা মানে কি? এ টি। আই লাইক ইট।